আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা মেডিকেল পরবর্তী ঢাবি ক্র্যাশ কোর্সের জন্য যে স্পেশাল সেমিনারটা সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। তো মূলত হচ্ছে যে কোর্সের বাইরে কোর্সে কি কি হবে সেটা আমরা লাস্টের দিকে বলে দিব, সেগুলো আমাদের ওয়েবসাইটে গেলেও সহজে দেখা যায়। তো এখন মেইন যে কথাবার্তাগুলো আমাদের থাকবে সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের আসলে কি করা উচিত। আমাদের যাদের মেডিকেল টার্গেট ছিল, যাদের মেডিকেলের পরীক্ষা হয়ে গেছে, সো এই মুহূর্তে আমাদের কিভাবে অ্যাকচুয়ালি আগানো উচিত বা কিভাবে অ্যাকচুয়ালি প্ল্যানিংটা করা উচিত যদি আমার অল্টারনেটিভ টার্গেট থেকে থাকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। মেইনলি আমরা কথা বলবো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ে, কিন্তু এছাড়াও হচ্ছে আমরা খুব ভালো মতোই জানি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার মতোই জাহাঙ্গীরনগরের কথা বলি, জগন্নাথ, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি বা হচ্ছে যে গুচ্ছ যেই পরীক্ষাগুলো হবে অনেকটা কিন্তু একই টাইপের কোয়েশ্চেন প্যাটার্ন এসে থাকে এইসব ক্ষেত্রে। তো যদিও ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় কতটা উত্তর করতে হবে, কিভাবে উত্তর করতে হবে, এই প্যাটার্নগুলো একটু আলাদা। এখন যেই কথাটা হচ্ছে যেটা বলতেছিলাম ভাইয়া, যে আমাদের কিন্তু মেইন যে আজকের কথাটা থাকবে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এখন আমাদের কি করা উচিত। আমরা ক্র্যাশ কোর্স নিয়ে কথা বলবো বা কোর্সে কি করানো হবে সেটা নিয়েও কথা বলবো, বাট তোমাদেরকে যেন এই যে যতক্ষণ আমরা কথাবার্তাগুলো বলবো এরপরে যেন একটা ইন জেনারেল গাইডলাইন দিতে পারি, সেটা কোর্সের মধ্যেই যে থেকে হতে হবে এরকম না। তোমরা অনেকেই এখানে আমাদের যারা স্টুডেন্ট আছো, তুমি যদি কোর্সের বাইরেও হও তাহলেও যদি তোমার কথাগুলো কাজে লাগে, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্যটা। আচ্ছা, সো প্রথমে যে কথাটা বলতে যাচ্ছি যে আমাদের এখন চিন্তা করতে হবে একটু নতুন ভাবে, যে আমাদের ভাবনাটা এমন এমন ভাবে করা উচিত যে আমি আসলে এতদিন কি করলাম আর এখন কি আমি সেম পথে আগাবো, নাকি আমার একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করা উচিত, এইভাবে একটু পার্থক্যটা করা উচিত। যেমন আমরা যারা মেডিকেলের প্রিপারেশন নিছিলাম, অনেক মানুষ কিন্তু মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে এবং খুব স্বাভাবিক, যেহেতু প্রিপারেশনের তুলনায় যারা প্রিপারেশন নিচ্ছি সে তুলনায় যেহেতু সিট হচ্ছে অনেক কম, ওই জন্য সবাই কিন্তু হয়তো আশানুরূপ ফলটা পাই নাই। ইভেন ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রেও সিট যে অনেক বেশি কয় ইউনিটে তা না, 1795টা অ্যাপ্রক্সিমেটলি লাস্ট আপডেট আমার জানা মতে। ধরে নিই আমরা মোটামুটি 1800, হ্যাঁ 1700-1800 সিট, সেটাও যে অনেক বেশি পরিমাণ তা না। বাট কথা হচ্ছে যে আমি যারা এতদিন মোটামুটি ভালো মতো পড়াশোনা করছি বা আমার হয়তো মেডিকেলের পজিশনটা মোটামুটি ভালোই আসছে, হয়তো একটুর জন্য আসে নাই, হ্যাঁ, বা আমি অ্যাটলিস্ট নিজের পড়াশোনার ব্যাপারে কনফিডেন্ট, হয়তো কোনো কারণে ওই দিন পার্টিকুলারলি যে পরীক্ষাটা হয়েছিল ওই পরীক্ষাটা হয়তো আমার কোনো কারণে ভালো হয় নাই, 2 তারিখে খুব সম্ভবত পরীক্ষাটা হয়েছিল তোমাদের, সেটা। সো এই ব্যাপারগুলো মাথায় রেখে করতে হবে। দেখো ভাই, এমন না যে তুমি হয়তো অনেক ভালো মতো প্রিপারেশন একদমই নাও নাই, ধরলাম যে সেই কারণে হয়তো মেডিকেল আসানোর ফল পাওয়া নাই, সো এখনো যদি তুমি ধরে নাও যে প্রিপারেশন না নিয়ে ঢাকা ভার্সিটিতেও কিছু একটা হয়ে যাবে, এরকম না ব্যাপারটা। আমরা যেটার কথাই বলি না কেন, আমাদের একটা স্পেসিফিক ডিরেকশনে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কষ্ট করতে হবে বা এফোর্ট দিতে হবে, সেটাই হচ্ছে মেইন কথা। এখন যেটা হচ্ছে তোমার টার্গেট, এবার আসি টার্গেটের ব্যাপারে, ধাপে ধাপে আমরা কথাটায় আসি। আমার দেখতে হবে যে আমি কি এখন ঢাকা ভার্সিটিকে একটা অল্টারনেটিভ হিসেবে সেট করতে পারবো নাকি। তোমাদের অনেকের অনেক রকম টার্গেট থাকতে পারে, যেমন কেউ হয়তো তোমরা চিন্তা করতে পারো হচ্ছে ডেন্টালের পরীক্ষা আছে সামনে, 30 এপ্রিল সম্ভাব্য তারিখ ওইটার, ওইটা নিয়ে যেহেতু মেডিকেলের মতো প্রিপারেশন, সেটা নিয়ে চিন্তা করতে পারো, ওইটা একটা অপশন হতে পারে। বা হয়তো আর্ম ফোর্স মেডিকেল কলেজ, যদিও ওইখানে সিট সংখ্যা অনেক কম তুলনামূলক বা কম্পিটিশন আরো অনেক বেশি সেই তুলনায়, সো অনেকে তাও চিন্তা করতে পারো। আর এর পাশাপাশি যদি তুমি মেডিকেলের বাইরে এখন অন্য কিছু চিন্তা করতে চাও, নেক্সট সবার আগে যে ভর্তি পরীক্ষাটা হবে সেটা হচ্ছে ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষাটা এবং কয়নিটের ভর্তি পরীক্ষাটা। আচ্ছা, আমি একটু জাস্ট একটা ছোট্ট জিনিস দেখি, আশা করি অনেকেরই খেয়াল আছে। তোমাদের যদি একটু চ্যাট বক্সে লিখে জানাও, তোমাদের কি খেয়াল আছে ঢাকা ইউনিভার্সিটির এবারের কয় ইউনিটের ভর্তি পরীক্ষাটা কবে, ডেটটা কবে? তাহলে না তোমাদের গোলের ব্যাপারেও আইডিয়া আছে। শিহাব সবার আগে বলছে, অনেকেই বলতে পারতেছো, সবার আগে শিহাব আর কি টাইপ করে লিখে দিতে পারছে। আচ্ছা, যাক চমৎকার, তোমাদের এই আইডিয়াটা আছে। দেখো আমার তো আর এবার অ্যাডমিশন টেস্ট না, তাও যেহেতু আমার মনে আছে, তো তোমাদের যেহেতু অ্যাডমিশন টেস্ট, অ্যাটলিস্ট তোমার কিন্তু এবার এটা মনে থাকার কথা। হ্যাঁ, যারা 16-15 বলতেছো, 15-16 তারিখে থেকে খুব সম্ভবত এবার যে রোজার ঈদ সেটা পড়বে, ঈদ উল ফিতর। তো যেটা বলতেছিলাম, ডেটটা হচ্ছে 21 মে ভাইয়া, 21 মে। আর আজকে আমাদের তারিখটা হচ্ছে 7 তারিখ, 7 এপ্রিল। তো আগে আমার দেখতে হবে সময় কতটুকু আছে, এরপর আমার চিন্তা করতে হবে আমার নিজের যতটুকু প্রিপারেশন নেওয়া ছিল সেই অনুযায়ী কি এখন ওই প্রিপারেশন দিয়ে আমি কি কয় ইউনিটের ভর্তি পরীক্ষাটা যে 21 মেতে হবে, ধরে নিই যে 45 দিন সময় ধরে নিচ্ছি আমি রাফলি, এই 45 দিন সময়ের মধ্যে কি আমি সেটা কভার করতে পারবো নাকি। এভাবে আমার ধাপে ধাপে চিন্তা করতে হবে। কারণ আমি এখানে বললাম যে না আমার মেডিকেলে হয় নাই তো কি হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে হয়ে যাবে, এটা কোনো কথা না ভাইয়া। হয় নাই দেখে হয়ে যাবে এইটাই কথা
সবাইকে রিকোয়েস্ট করব, এগুলো অনেকে অনেক কিছু বলবে, এগুলো বিশ্বাস করবে না। হওয়ার জন্য কি করতে হবে তুমি সেটা শোনো। যেটা কথা হচ্ছে যে 21 তারিখের পরীক্ষার তুমি টাইমলাইন দেখো। হ্যাঁ, অনেকে 43 দিন বলতেছো, ওই তো আমি রাফলি ধরে নিচ্ছি 43-45 দিন। এরকম টাইমটায় তোমার একটু চিন্তা করা উচিত যে তুমি কি এতদিনে প্রিপারেশন যতটুকু নিছো পড়ালেখা করে নিছো নাকি, বা নিজের কাছে অনেস্ট ছিল নাকি। নিজের কাছে অনেস্টিটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। একটা জায়গায় আসলো না, সেটা বিভিন্ন কারণে না আসতে পারে, সেটা অনেক লম্বা একটা আলোচনা। বাট কথা হচ্ছে তুমি কি আসলেই পড়াশোনা করছিলা নাকি, বা তুমি তোমার মার্কসটা দেখো অ্যাটলিস্ট। তোমার যেই জায়গায় ভর্তি পরীক্ষাগুলো দেওয়া হয়েছে, হয়তো কেউ কেউ এমআইসি আইআইটি এগুলো তো দিছো। আবার তোমরা যেহেতু মেডিকেল টার্গেট ছিল তোমাদের, মেইনলি মেডিকেলের মানুষজনই বেশি এখানে, সো মেডিকেলে পরীক্ষা দিছো। সো তুমি দেখো যে তোমার মার্কস বা ওই যে পরীক্ষায় যখন তুমি দিচ্ছিলা, পরীক্ষা দিয়ে যখন বের হইছো বা যখন কোয়েশ্চেনের সলভ দেখছো, ওইটা থেকে একটু নিজের ব্যাপার আইডিয়া নাও যে না, আমি আসলে হয়তো কোনো কারণে ওই দিনের পরীক্ষাটা আশানুরূপ হয় নাই। আমি হয়তো মোটামুটি 60টা আনসার করতে পারছি কারেক্টলি, আমি হয়তো আরো বেশি আনসার করতে পারতাম, বা 40টা পারছি, 40টা 60টা হইতে পারতো, 50টা হইতে পারতো। সেই জিনিসটা জাজ করা জরুরি। হ্যাঁ, তোমাকে আমি এখানে বলে দিলে হবে না যে তুমি মেডিকেলে 40টা পারছো, ঢাকা ইউনিভার্সিটিতে তুমি 70টা পেরে যাবা, তা না। কিভাবে পারতে হবে সেটা নিয়ে আমরা কথা বলতেছি। যে 21 তারিখে যে পরীক্ষা, 21 মে, তুমি টাইমটা দেখো। যে একটু নিজের বেসিক অনুযায়ী আগে নিজে চিন্তা করো, এই 1.5 মাস কি তোমার জন্য যথেষ্ট নাকি। এই 1.5 মাস তোমার জন্য এনাফ হবে নাকি, যে যদি তুমি এখন ঢাকা ভার্সিটির প্রিপারেশনটা নিতে চাও। আর আরেকটা কথা, যে আমার মাথায় রাখতে হবে সবার আগে যেটা কোয়েশ্চেন প্যাটার্ন। যেমন তোমাদের যেরকম মেডিকেলের কোয়েশ্চেন প্যাটার্ন অনেক ভালোভাবে জানা, তাই না, কতটা কোয়েশ্চেন আসে সবকিছু অনেক ডিটেলসে জানা, তোমরা পরীক্ষা যেহেতু দিছো। সো এখন যদি তুমি টার্গেট সেট করতে চাও, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটার জন্য তুমি ট্রাই করতে চাও, তাহলে তোমার কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন, কোয়েশ্চেন ব্যাংক, প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে। আগে দেখতে হবে আমি পারি নাকি বা হয় নাকি। তোমাদের যেহেতু রেজাল্ট হয়েছে 2-3 দিনই হয়েছে মোটামুটি, সো এখনো হয়তো অনেকে একটু মন টন খারাপ আছে, বা এই কয়দিন হয়তো একটু পড়াশোনা করতে পারো নাই, সমস্যা নাই। মানে 1 দিন 2 দিন হচ্ছে না, দরকার নেই। 1 দিন 2 দিনকে আমি আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ বলতেছি না। তুমি পড়ে গেছো, পড়ে ব্যথা পাইছো, এরপর উঠতে হবে, উঠে আবার শুরু করতে হবে। মানে পড়ে ব্যথা পাওয়ার পর একটু রেস্ট নেওয়াটা যেমন লজিক্যাল, তেমনি রেস্ট নেওয়ার পর শুরু করাটাও লজিক্যাল। এমন না যে পড়ে গেছে এখন পড়েই থাকবো, ব্যথা পাইছি 1 সপ্তাহ 2 সপ্তাহ পড়াশোনা করবো না। সেটা কিন্তু কোনো মানে, ওই যে ওইটাই বললাম, একদিকে আমি তোমাকে বলতেছি যে না তোমার পাওয়া উচিত বা তোমার করা উচিত, আরেকদিকে বলতেছি না আরো 1-2 সপ্তাহ রেস্ট নিয়ে থাকো, ওরকম না। দেখো, একটা স্পেসিফিক কিছু সংখ্যক মানুষ, তারা কিন্তু এতদিন শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনই নিচ্ছিল। হয়তো তাদের মেইন টার্গেট কখনো মেডিকেল ছিলই না, হয়তো পরীক্ষা দিচ্ছে কিন্তু কখনো মেডিকেল টার্গেটটা ছিলই না তাদের, এরকম হতে পারে কিন্তু। এখন ব্যাপারটা হচ্ছে, যারা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা জন্য এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছিল, তারা আসলে কতটুকু আগানো, বা তারা কি তোমাদের থেকে অনেক বেশি আগানো নাকি। এটা যদি আমি বলি যে না, উত্তরটা এরকম না যে অনেক বেশি আগানো। অবশ্যই ওদের প্রিপারেশনের প্যাটার্ন আলাদা একটা ছিল, তোমাদেরটা একটা আলাদা ছিল। তোমরা যেমন মেডিকেল প্রিপারেশনের জন্য আগানো ছিল, তারা হয়তো ঢাকা ভার্সিটি প্রিপারেশনের বা ওই প্যাটার্নের জন্য আগানো ছিল। বাট পড়া, মেইন যে কনসেপ্টটা, সেটা তো আমাদের বইয়ের থেকেই, তাই না। সো বই তো আশা করি যারা প্রিপারেশন নিচ্ছে, বা যারা ওই যে যেটা বললাম, তোমার অনেস্টি তোমার কাছে, তুমি আসলে ভালো মতো পড়ছো নাকি, তারা তো আশা করি ভালো মতো পড়েই এতদিন প্রিপারেশনটা নিছিলাম। সেটা আমার টার্গেট মেডিকেল হোক, ঢাকা ইউনিভার্সিটি হোক। দেখো ভাইয়া, বেশ কিছু জিনিস, আচ্ছা, একজন বলছো যারা ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ দেখো যারা ইঞ্জিনিয়ারিং, তারাও তো একটা প্যাটার্নে প্রিপারেশন নিচ্ছিলা। সো এখন তুমিও যদি চিন্তা করো যে না, আমার হয়তো ওই যে, হয়তো তুমি এমআইসি আইআইটির ভর্তি পরীক্ষাগুলো হয়েছে, ওইখান থেকে হয়তো আইআইটিটা তো মেরিট পজিশন দেওয়া হয়েছে। সো তোমার হয়তো মেরিট পজিশনটা একটু পিছনের দিকে আসছে, তুমি হয়তো একটু ধারণা করতে পারছো যে না, আমার জন্য হয়তো খালি ইঞ্জিনিয়ারিং। আমি একটু বলি, 10 জুন হচ্ছে বুয়েটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ, আর 12 জুন হচ্ছে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ, মানে কুয়েট রুয়েট চুয়েট, ওদের যে ভর্তি পরীক্ষাটা গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাটা, সেটা সম্ভাব্য তারিখ। সো আমার মনে হয় অনেকেই বুঝে গেছো 3 তারিখে যে এমএসটির পরীক্ষা হয়েছে, আর খুব সম্ভবত 17 তারিখে আইআইটির পরীক্ষাটা ছিল। ওই দুইটা পরীক্ষা দিয়ে হয়তো বুঝে গেছো ইঞ্জিনিয়ারিংও আসলে কতটুকু তোমার জন্য রিস্ক নেওয়াটা ঠিক হবে নাকি। সো হ্যাঁ, তারাও এখন একটু চিন্তা করতে পারো। এটা হচ্ছে ওভারঅল। আমি আবারও বলতেছি, এখানে কিন্তু আমাদের জেনারেল গাইডলাইন নিয়ে কথা হচ্ছে, কোর্সের ব্যাপারে আমরা পরে আসতেছি। সো এখন তোমার চিন্তাটা ওইভাবে করা উচিত, আচ্ছা আমার তো এমআইএসটি তে তো পজিশন দেয় না, যাই হোক আইআইটি তে পজিশনটা এতর বাইরে আসছে, এতর বাইরে যদি আমার পজিশন আসে, তাহলে কি আমি বুয়েট বা অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলা, সেগুলোর পরীক্ষা কি আমি ভালো মতো দিতে পারবো। দেখো, এমন না যে তুমি দিতেই পারবে না পরীক্ষা ভালো মতো, তা না। কিন্তু নিজের পজিশনটা চিন্তা করে একটু নিজেকে জাজ করা উচিত, সবার জন্যই বলতেছি। যারা মেডিকেলের পরীক্ষা দিচ্ছ, তোমার একটু নিজের নাম্বার,
নিজে কি পারছো পারো নাই সেগুলো চিন্তা করে, ইভেন যারা ইঞ্জিনিয়ারিং দুইটা জায়গায় ভর্তি পরীক্ষা দিচ্ছ তাদের কথাও বলবো, তোমাকেও একটু চিন্তা করা উচিত যে তোমার নাম্বারের উপর যে তোমার সামর্থ্যটা আসলে কতটুকু, মানে কতটুকু রিস্কটা নেওয়া উচিত। তো হ্যাঁ, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলা তারা ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিংটা কন্টিনিউ করতে পারো, এমন না যে এখনই ছেড়ে দিতে হবে। কিন্তু ভাইয়া পাশাপাশি তুমি ঢাকা ভার্সিটিটাকে অল্টারনেটিভ না, বরঞ্চ এটার পরীক্ষাটা যেহেতু এখন রিসেন্ট ভর্তি পরীক্ষার মধ্যে সবার আগে এটাই হবে, মাঝখানে ডেন্টাল আছে আমি জানি যে সম্ভাব্য তারিখ 30 তারিখ, বাট ওই যে সবগুলা বড় ভর্তি পরীক্ষার মধ্যে মেডিকেল যেমন একটা বড় ভর্তি পরীক্ষা, ঠিক পরবর্তী বড় ভর্তি পরীক্ষাটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটিরই। তো এটাই বলতেছি যে এইটাকেও বেশি একটু গুরুত্ব দেওয়া উচিত হয়তো, যারা হয়তো ইঞ্জিনিয়ারিং মডেল টেস্ট দিয়ে বলো বা এমআইএসটি আইআইটি ভর্তি পরীক্ষাগুলোর কথা বলো, সেগুলা দিয়ে হয়তো একটু স্যাটিসফ্যাক্টরি অবস্থায় ধরে নিলাম তুমি নাই, নিজেই বুঝতে পারতেছো নিজের অবস্থাটা। এবার একটা সুবিধা কি হয়েছে, আমি যদি এই যে টাইমের ডিউরেশনটা যে বারবার চলে আসতেছে, হ্যাঁ দেখো আমাদের সময় কি হইতো, 1 থেকে 1.5 মাস বা সর্বোচ্চ 2 মাসের মধ্যে সবগুলা ভর্তি পরীক্ষা হয়ে যেত। আমাদের ধরো হচ্ছে জুলাই থেকে কোচিং শুরু হইতো, জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাস এরকম চলতো, বা জুন থেকে শুরু হতো রাফলি ধরে নিলাম, দেন অক্টোবর নভেম্বরের মধ্যে সব অ্যাডমিশন টেস্ট হয়ে যাচ্ছে, এরকম ছিল প্যাটার্নটা, অক্টোবর নভেম্বরের মধ্যে সব হয়ে যাচ্ছে। তো মানে একটা স্টুডেন্ট এক জায়গায় ফেল করলো, ফেল করার পর মানে চান্স পেলো না, এরপর সে ওই যে বললাম না ব্যথা পাইলাম, ব্যথা পেয়ে উঠে দাঁড়ালাম, উঠে দাঁড়িয়ে যে আবার চিন্তা করব যে না আমি তাহলে এখন অল্টারনেটিভ চিন্তা করি, এটা দেখি সেটা দেখি, ওই সুযোগটাই না পাওয়ার মানে স্কোপই থাকতো না। এরকম মানে আমাদের সময় বা ইভেন গত বছরের কথাও যদি বলি, এরকমই কিন্তু হয়ে আসতেছিল যে অ্যাডমিশন টেস্ট এত দ্রুত 1 সপ্তাহ বা 2 সপ্তাহের গ্যাপ দিয়ে একটার পর একটা পরীক্ষা হয়ে যাচ্ছে। তো তুমি চিন্তা করো একটা স্টুডেন্ট, বা তোমার কথা চিন্তা করো 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে তুমি কি এমন করে ফেলতে পারো বলো। ধরো মেডিকেলের পরীক্ষা ঠিক 1 সপ্তাহ পর যদি ঢাকা ভার্সিটির পরীক্ষাটা হইতো, তোমাদের কিন্তু এই যে অনেকে তো এই হতাশা বা ডিপ্রেশনের কারণেই হচ্ছে যে পড়ার থেকে উল্টা ঢাকা ভার্সিটিতে হওয়ার যে পসিবিলিটি কারো কারো থাকতো, সেটাও পর্যন্ত নষ্ট হয়ে যাইতো, যে তুমি হয়তো এই কদিন পড়তেই পারো নাই মেডিকেলের রেজাল্টের কারণে বা পরীক্ষার কারণে। এরকম হয়, খুব স্বাভাবিক, সবার সাথেই হয়। আফটার আমরা মানুষ, একটা ইমোশন আছে, পাওয়া না পাওয়ার, ভালো লাগা খারাপ লাগা সবই আছে, ওটা কাজ করবে। কিন্তু বাস্তবতাটাও বুঝতে হবে যে এবার তোমাদের একটা খুবই প্লাস পয়েন্ট হচ্ছে এই টাইম ডিউরেশনটা। তোমার মেডিকেলের যারা পরীক্ষা দিলা তাদের কথা যদি বলি, তারা তো এখন থেকে ধরো আজকে ডেটটাই যদি বলি, কেউ একজন হিসাব করে বললা 43 দিন, মোটামুটি 43-44 দিন এরকম। আর যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা ওই এমআইএসটি আইআইটি ওইসব জায়গায় দিচ্ছিলা, তাদের জন্য কিন্তু ওই যে যেটা বললাম, তোমার যদি মনে হয়ে থাকে যে না আমার এই পরীক্ষাগুলো দেওয়ার পর মনে হচ্ছে ইঞ্জিনিয়ারিংটা একটু রিস্কি হতে পারে, হয়তো নাও আসতে পারে বা আসলেও মেরিট পজিশন ভালো না আসতে পারে, এরকম যারা ধারণা করতেছো তারা হয়তো ঢাকা ভার্সিটি নিয়ে এখন ওই যে চিন্তাটা করতে পারো, এরকম ব্যাপারটা। দেন তোমার দেখতে হবে যে এতদিন তুমি আসলে কি পড়ছো বা কি পড়ো নাই। হ্যাঁ ডেফিনেটলি ডেন্টাল অবশ্যই দিবা ভাইয়া, ডেন্টালটার কথা আমি শুরুতেই বলে ফেলছি, ডেন্টালটার জন্য তার আলাদা নতুন করে পড়তে হচ্ছে না, মেডিকেলের জন্য যে প্রিপারেশন সেটার মধ্যেই তো পড়তেছে। আমি হচ্ছে সেটা নিয়ে কথা বলতেছি যে যদি তুমি এখন নতুন করে কিছু পড়তে চাও বা দেখতে চাও, ঠিক আছে। আচ্ছা, আমি কিছু প্রশ্ন দেখতে পারতেছি, যেমন আমার সামনে আসতেছে যে ঢাবির বিগত 20 বছরের প্রশ্ন সমাধান করলে চান্স পাওয়া সম্ভব নাকি। দেখো ওরকম যদি হইতো তাহলে তো কোয়েশ্চেন সবাই সলভ করে চান্স পেয়ে যাইতো, তাই না? তুমি এবার একটু চিন্তা করো, হয়তো মেডিকেল পরীক্ষা দিচ্ছ, মেডিকেলের বিগত 20 বছরের প্রশ্ন সলভ করলে কি মেডিকেলে চান্স পেয়ে যাওয়া সম্ভব? বা বুয়েটেরটাও, কোনোটার ক্ষেত্রেই না এরকম বিগত 10-20 বছর এই জিনিসটা এইভাবে বলা সম্ভব না। হ্যাঁ কোয়েশ্চেন ব্যাংক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করি নিজের কোয়েশ্চেন সলভ করার ক্যাপাসিটি বাড়ানোর জন্য। আমি একটা ছোট্ট কথা বলি এখানে, যে কোয়েশ্চেন ব্যাংকের একটা খুব ভালো দিক হচ্ছে কোয়েশ্চেনের ব্যাপারে আইডিয়া পাওয়া যাবে, হ্যাঁ ঠিক আছে, বাট একটা খারাপ দিক কি, যে নর্মালি আমরা যখন কোয়েশ্চেন ব্যাংক গুলা পড়ি সাধারণত কোয়েশ্চেনের সাথে অ্যান্সার থাকে, যাই হোক সেটা তো আমরা পড়ি, ওই পড়া আর সলভ করা দুইটা আলাদা জিনিস। মানে আমি ঢাকা ইউনিভার্সিটি বিগত 20 বছরের কোয়েশ্চেন আমি দেখে গেলাম, হ্যাঁ আচ্ছা এটা তো এরকম হয়, এটা তো এরকম পারি ওরকম পারি, ওইটা যদি হয় সেটা একটা একটা আলাদা জিনিস। আর অ্যাডমিশন টেস্টের সময় তুমি পরীক্ষার হলে কি করতেছো সেটা চিন্তা করো, তোমার কাছে ব্ল্যাঙ্ক একটা ওএমআর শিট বা রিটেনও তো আছে জানো ঢাকা ইউনিভার্সিটিতে, কোয়েশ্চেন দেওয়া নিচে ব্ল্যাঙ্ক, হ্যাঁ নিচে উত্তর লেখার জন্য জায়গাটা ব্ল্যাঙ্ক, তখন কিন্তু মাথা আবার আরেকভাবে কাজ করে। আমাদের এই যে অনেক অনেক কমন একটা সমস্যা, আমরা হচ্ছে কোয়েশ্চেন পড়ি, কোয়েশ্চেন পড়ি মানে একটা প্রশ্ন পড়ে তার উত্তরটাও পড়ি, প্রশ্ন পড়ে উত্তর পড়া এক জিনিস, আর সেটা সলভ করা, উত্তর দেওয়া নাই সেটা নিজে থেকে সলভ করা আরেক জিনিস। সো হ্যাঁ কোয়েশ্চেন ব্যাংক অবশ্যই একটা হেল্পফুল জিনিস একটা ইউনিভার্সিটির কোয়েশ্চেনের প্যাটার্নের ব্যাপারে আইডিয়া পাওয়ার জন্য। বা হ্যাঁ আরেকটা ভালো কথা বলি, কোন কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসে, কতটা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আসে, কতটা হচ্ছে একটু থিওরি বেসড আসে, এগুলোর ব্যাপারে খুব ভালো আইডিয়া পাওয়া যায় কোয়েশ্চেন ব্যাংক থেকে।
কিন্তু কোনো গ্যারান্টি নাই যে ওই কোয়েশ্চেনগুলাই পরীক্ষায় রিপিট হবে। টাইপ রিপিট হয়, ডেফিনেটলি টাইপ রিপিট হয়, কিন্তু ওগুলাই যে আমি পেরে যাব বা চলে আসবে এরকম না ব্যাপারটা। ঠিক আছে? সো আমি যদি বলি তুমি একটু ঠান্ডা হয়ে বসো, 1-2 দিন নিজেকে একটু ঠান্ডা করো, চিন্তা করো যে তুমি অ্যাকচুয়ালি এখন কিভাবে কি করতে চাও। তুমি টার্গেট সেট করতে চাও, আবার আমি একটা কথা বলি, একটা রিস্ক থেকে যাবে। তুমি যদি মনে করো যে না, আমি 30 এপ্রিল, খুব সম্ভবত তোমাদের ডেন্টাল এক্সামের যে ডেটটা, 30 এপ্রিল ডেন্টাল, আমি এইটার পরে বাকি 21 দিন হচ্ছে আমি ডিউর প্রিপারেশনটা নিব, ডিউ এ ইউনিটের প্রিপারেশন নিব। সেটা কিন্তু একটু রিস্কি হয়ে যাবে ভাইয়া, বুঝতে পারছো? আমরা এখনো জানি না যে 30 তারিখে পরীক্ষাটা হবে নাকি হবে না, বাট সম্ভাব্য তারিখ তো এইটাই। বাট সেটা একটু ভাইয়া রিস্ক হয়ে যায়। ঠিক আছে? সো এইটাই যে এই রিস্কটা আমরা অ্যাভয়েড করাটা বেটার। তোমার যদি টার্গেট থেকে থাকে, তোমার এখনই হচ্ছে যে চিন্তা করো যে ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের জন্য আমি 30 তারিখের পরীক্ষা দিব, ওইটা হয়েছে নাকি হয় নাই রেজাল্ট দেখবো 2-1 দিন, দেন হচ্ছে যে আমি এই পরীক্ষা দিব বা এই পরীক্ষার প্রিপারেশন নিব। 21 দিন অনেক কম। বাট হ্যাঁ, আমরা যদি এখন খুব রাফলি ধরি 1.5 মাস, 1.5 মান্থ মান্থ, আমি বলবো এটা একটা গুড এনাফ টাইম। এটা একটা গুড এনাফ টাইম। এখন আচ্ছা, আর্ম ফোর্স মেডিকেলেরটা নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না, যেহেতু লকডাউন দিছিল। যদিও এটা পরীক্ষার ডেট তো সামনেই 9 তারিখে হওয়ার কথা, ওইটা খুব সম্ভবত ক্যান্সেল করছে বা করবে। এটা তোমরা ভালো বলতে পারবা যেহেতু তোমরা প্রিপারেশন নিচ্ছ। এটা একটু ওদের ওয়েবসাইটে দেখে নিও, হ্যাঁ, বিজ্ঞপ্তিটা লিখে সার্চ দিলে হবে নতুন কোনো আপডেট আছে নাকি। আচ্ছা, যেটা বলতেছিলাম, যে তুমি দেখো এখন এই 1.5 মাসে তুমি কতটুকু তোমাদের মেডিকেলের প্রিপারেশনের কথা যদি বলি, ফিজিক্স পড়ছো, কেমিস্ট্রি পড়ছো, বায়োলজি পড়ছো, মেইনলি এগুলা পড়ছিলা। ঢাকা ভার্সিটিতে যদি আচ্ছা ক্যান্সেল করে দিছে তাই না, যাক থ্যাংক ইউ জানানোর জন্য, ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু যেটা বললাম এগুলো তোমরাই ভালো জানার কথা। আচ্ছা, যে কথাটা আসতেছিলাম আমরা আবার একটু দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োলজি, মেইনলি এগুলো তোমার প্রিপারেশনে ছিল। হায়ার ম্যাথটা কিন্তু তোমার প্রিপারেশনের বাইরে ছিল। হায়ার ম্যাথটা প্রিপারেশনের বাইরে ছিল। এটা কিন্তু মনে হয় না খুব একটা তুমি পড়ার সুযোগ পাইছো। হ্যাঁ, কেউ যদি ভার্সিটি ম্যাথ প্রোগ্রামে থেকে থাকো উন্মেষের, সেটাই হয়তো পাইছো। বাট এছাড়া হয়তো খুব একটা তুমি ম্যাথটা সেভাবে প্র্যাকটিস করা হয় নাই। তো তোমার এই জিনিসটা একটু খেয়াল রাখা উচিত যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তুমি মেডিকেলের জন্য যতটুকু পড়ছো ভাইয়া, মেডিকেলের জন্য যতটুকু পড়ছো, ট্রাস্ট মি, অনেক কিছুই তোমার ডিউর জন্য পড়া হয়েছে। অনেক কিছুই ডিউর জন্য তোমার পড়া হয়েছে, এই জিনিসটা বিশ্বাস করো। আমি একটু পরে একটু তোমাদের কেমিস্ট্রি কোয়েশ্চেন দেখাবো, হ্যাঁ, যেহেতু আমি কেমিস্ট্রি পড়াই, তাই আমি ওইটার ব্যাপারে একটু ছোট্ট 10 মিনিট তোমাদেরকে দেখা একটা জিনিস বুঝাবো, যে কতটুকু আসলে মিলে বা কতটুকু আসলে প্রিপারেশনটা কাজে দেয়। বাট কথাটা বুঝো, আগে এটা তোমার বিশ্বাস করতে হবে, তুমি যদি মেডিকেলের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলা যদি ভালো মতো পড়ো, তাহলে তোমার সেটা ডিউর জন্য কাজে লাগবে। 100% কনফার্ম হয়ে গেছে যে তা না, কাজে লাগবে। কিন্তু ওই যে এই ব্যাপারটা, যে ভাইয়া ডিউতে তো খালি আর মানে থিওরিটিক্যাল টপিক আসে না, হ্যাঁ, থিওরিটিক্যাল টপিক আসে, দেখাবো আমি, সেগুলো হচ্ছে মেডিকেলের মতো অনেকটা, প্লাস হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমও কিন্তু আসে। ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু আসে, যেগুলো হচ্ছে কিন্তু অনেকটাই তোমার মেডিকেলে যেমন এবারও আসছে দুই একটা, ওই যে ঘনমাত্রা V1S1, V2S2, এই ফর্মুলার থেকে কেমিস্ট্রিতে কোয়েশ্চেন আসছে তাই না? এই টাইপ কোয়েশ্চেন মেডিকেলেও আসছে, ডিউতেও কিন্তু আসে, কিছু ইজি টপিক মিলে। বাট ওই যে কঠিন বা স্ট্যান্ডার্ড কিছু ম্যাথ আসে। আর আরেকটা কথা যদি বলি, তোমার চিন্তা করা উচিত রিটেন নিয়ে। তোমার চিন্তা করা উচিত রিটেন নিয়ে, যে আচ্ছা আমার টার্গেটটা কি হওয়া উচিত। দেখো, রিটেনের প্র্যাকটিস কিন্তু আমার মনে হয় না তোমাদের খুব একটা করা হয়েছে। যেই দুইটা জিনিসের প্র্যাকটিস তোমাদের করা হয় নাই, আমি একটু রেড কালার দিয়ে স্টার মার্ক দিই, ফোকাস কই থাকা উচিত? ফোকাস থাকা উচিত এই যে রিটেনের দিকে, আর থাকা উচিত ম্যাথের দিকে। তুমি অবশ্যই আগের জিনিসগুলো পড়বা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়া ছেড়ে দিবে যে তা না। বই যেভাবে রিডিং পড়তে, তোমরা দাগানো বই তোমাদের আছে অলরেডি, ওগুলোও পড়বা। বাট এই যে ম্যাথের কথা আর রিটেনের কথা আলাদা করে চিন্তা করতে হবে। ম্যাথ হয়তো অনেকের ফোর্থ সাবজেক্ট থাকতে পারে, সেই ক্ষেত্রে আমি একটু বলি, তোমরা অনেকে হয়তো বাংলা বা ইংলিশ আনসার করার ট্রাই করতেছো। এটা একটু আমি বলে দিই, এই রিলেটেড কথাবার্তা আগেও অনেক হয়েছে, প্লাস সামনেও ডিউর আগে হবে, বা তোমরা অলরেডি অনেকেই অনেক কিছু জানো, ইন্টারনেটে সবই পাওয়া যায় এখন। আমি এখন ওই যে কোনটা দাগাবো দাগাবো না ওইটা বেশি ডিটেলসে যাচ্ছি না, বাট একটু ধারণা দিয়ে দিই। তোমার চিন্তা করতে হবে যে তুমি আসলে কোন সাবজেক্ট পড়তে চাও। যেমন তোমার যদি মেইন সাবজেক্টগুলো থাকে এরকম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তখন যদি তুমি হায়ার ম্যাথ কোনো কারণে না দাগাতে চাও, সেটা কমপ্লিটলি তোমার ব্যাপার। তবে মাথায় রাখতে হবে হায়ার ম্যাথ না দাগালে কিন্তু অনেকগুলা ডিপার্টমেন্টই তোমার হাত থেকে চলে যাচ্ছে। তুমি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি দেখো, সেখানেই সব ডিটেলস কিন্তু দেওয়া আছে। বা গত বছরে ঢাকা ইউনিভার্সিটিতে যারা চান্স পাইছে তাদের জন্য যেই ওই যে একটা লিস্ট প্রকাশ করা হয়, কোন ডিপার্টমেন্টে কতটা সিট ডিটেলসে প্রকাশ করা হয়, সেটা দেখো। ওই সিটে না, ওই
সেটা না ওই যেরকম ছক করে সিটের ব্যাপারে লেখা থাকে যে এখানে হচ্ছে এই সাবজেক্টে এত পেলে বা এগুলাতে এত পেলে তুমি ওই ডিপার্টমেন্টে পড়তে পারবা। সো ডিপার্টমেন্ট একটা ব্যাপার, সেটা আলাদা কথা। এই জন্যই বললাম যে ওই আলোচনাটা অনেক ডিটেলস, তো তাই আমরা ওইদিকে যাচ্ছি না। তুমি কি দাগাবে অবশ্যই তোমার ব্যাপার, কিন্তু হ্যাঁ, তোমাকে আমি এই ব্যাপারে গাইড করতে পারি যে তোমার নিজের স্ট্রং পয়েন্ট আর উইক পয়েন্টটা বুঝে সেটা করা উচিত। যে তোমার যদি হায়ার ম্যাথ খুব রিস্ক মনে হয়, তাহলে হয়তো তুমি বাংলা ইংলিশ অল্টারনেটিভ চিন্তা করতে পারো, ঠিক আছে। বাট তোমরা যেহেতু মোটামুটি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, হয়তো তোমাদের কেমিস্ট্রি বায়োলজি এগুলো স্ট্রং পয়েন্ট হওয়ার কথা। পাশাপাশি হচ্ছে হায়ার ম্যাথ দেখবা নাকি বাংলা ইংলিশ দেখবা, সেটা হচ্ছে আপ টু ইউ। আচ্ছা, এখন আসি, আমরা জেনারিক কথাটা বলছি। ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে যেটা করে, ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু হায়ার ম্যাথটাই দাগায়। কারণ ওই যে ওই ব্যাপারটা, যে হায়ার ম্যাথ আনসার করলে যে সাবজেক্টগুলোর পসিবিলিটি আমার পাওয়ার থাকে, হ্যাঁ, সেগুলা কিন্তু মানে মোটামুটি কেউ ছাড়তে চায় না ওই ব্যাপারটা, ঠিক আছে। আবার ওই যে হায়ার ম্যাথের সাথে যে রিলেভেন্ট সাবজেক্টগুলো বা টপিকগুলা, কেউ হয়তো এতদিন ভার্সিটি ম্যাথ মোটামুটি হালকা পাতলা তার প্র্যাকটিসে ছিল, তখন এখন নতুন করে এসে আবার যে বাংলা পড়বে বা ইংলিশ পড়বে, সেই আইডিয়াটাও কিন্তু মানে খুব একটা ফিজিবল না হইতে পারে। ইংলিশ তোমাদের পড়া আছে জানি আমি অনেকটাই, সো একটা অল্টারনেটিভ হতে পারে ইংলিশ, ঠিক আছে। আমি জাস্ট একটু ইন জেনারেল কথা বলতেছি, বাট যেটা বলতেছি যে ম্যাক্সিমাম আসলে যেটা হচ্ছে হায়ার ম্যাথ, এটা দাগাতে চায় আর কি। কারণ ওই যে ডিপার্টমেন্ট রিলেটেড, তো হায়ার ম্যাথ না দাগালে অনেকগুলো ডিপার্টমেন্ট হাত থেকে ছুটে যায়। সো ওইটার কথা চিন্তা করে হায়ার ম্যাথটাকে তারা কিন্তু রাখে। আচ্ছা, ম্যাথ খুবই রিস্কি হয়ে যায়, বাংলাটা কমফোর্টেবল। ওকে, যেটা হচ্ছে বাংলা যদি তোমার জন্য কমফোর্টেবল হয়, অবশ্যই এটাই বলতেছি যে তুমি আগামী ধরো আরো 2-3 দিন, আমাদের এটা ক্লাসটা শুরু হচ্ছে 10 এপ্রিল। আবারও বলতেছি, ক্র্যাশ প্রোগ্রামে ভর্তি হও না হও, অনেকে আমাদের রেগুলার স্টুডেন্টও আছে যারা কোনো না কোনো প্রোগ্রামে ভর্তি। তুমি হয়তো আরো 1-2 দিন চিন্তা করতে পারো। এই কয়দিন হয়তো চিন্তাই করো নাই, আজকে আমার কথাগুলো শোনার পর হয়তো তুমি একটু চিন্তা করার সুযোগ পাবা। যে আজকে হচ্ছে 7 এপ্রিল, আজকে হচ্ছে 7 এপ্রিল, আমি চেষ্টা করব হচ্ছে কবে 9 তারিখ থেকে পড়তে বসি আমি। এই 2 দিন একটু আমি চিন্তা করি, এই 2 দিন একটু চিন্তা করি যে আমার টার্গেট কি। আমার হাতে সময় আছে, আমি ধরে নিই 40 দিন, 40 ডেজ। আমি ঠিক করি সাবজেক্ট কোনটা কোনটা পড়বো, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর বায়োলজি, এই দিনটা হয়তো আমাদের থাকবেই। এরপর কি পাশাপাশি আমি হায়ার ম্যাথ দেখবো, নাকি ইংলিশ দেখবো, নাকি বাংলা দেখবো, সেই সময়টা তুমি নিজেকে চিন্তা করো, দেখো। কোয়েশ্চেন ব্যাংক তো তোমাদের অনেকের কাছে আছে, সবার কাছে মোটামুটি আছে। সো কোয়েশ্চেন ব্যাংক দেখেও একটা আইডিয়া পাবা যে তোমার আসলে এই যে কোয়েশ্চেন গুলা কেমন। যারা ওই যে স্পেসিফিক কোয়েশ্চেনের কথা বলতেছো, বাংলা ইংলিশ এগুলো কোয়েশ্চেন দেখলে আইডিয়া পাওয়া যায়। সাহিত্য থেকে আসে, গ্রামার থেকেও আসে, সব মিলেই আসে। লিটারেচার থেকেও আসে, তারপর তোমার গ্রামার থেকেও আসে, সব মিলে আসে। আচ্ছা, এখন যে ব্যাপারটা, এই যে আমি একটা কমফোর্টের কথা যদি তোমাদের সাথে শেয়ার করি, ছোট্ট একটা কমফোর্টের কথা শেয়ার করি। গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে যে ফার্স্ট হয়েছিল আমার পরিচিত ইশরাক, তোমরা হয়তো অনেকে নাম শুনে থাকবা। গত বছর ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট, ও কিন্তু বাংলা দাগাইছিল, ও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা দাগাইছিল। সো এটা আসলে যার যার অ্যাকচুয়ালি কমফোর্টের উপর, যার যার কমফোর্টের উপর। তুমি যদি কমফোর্টেবল ফিল করো, ডেফিনেটলি তুমি বাংলা নিয়েই চিন্তাটা করা উচিত। আচ্ছা, যেহেতু আমরা বলতেছিলাম, আবার যদি আসি, অনেকে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটাও জানতে চাচ্ছ। দেখো, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলা, তাদের আবার মেইন সাবজেক্ট কি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, তারা কিন্তু এগুলোর প্রিপারেশন নিচ্ছিলা। সো তোমার যদি ফোর্থ সাবজেক্ট বায়োলজি হয়ে থাকে, তুমি মেডিকেলে বায়োলজিতে কেমন করছো সেটা দেখো। এবার একটু যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলা, তারা একটু মনোযোগ দিয়ে শুনতে পারো আমার কথাটা। যে তোমার যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া থাকে, খুব স্বাভাবিক এই কয়দিন তোমার বায়োটা একটু কম পড়া হয়েছিল, তাই না? বায়োটা একটু কম পড়া হয়েছে। সো এই কম পড়ার পর তুমি দেখো যে মেডিকেলে বায়োলজিতে তুমি কয়টা কারেক্ট করে আসতে পারছো, সেটা তোমাকে ধারণা দিবে যে তোমার আসলে বায়োলজির প্রিপারেশনটা কেমন। যদিও এখন আমি বলবো না যে এতদিন পড়ার পর খুব স্মার্ট ডিসিশন হবে হঠাৎ করে ইংলিশ বা বাংলাতে সুইচ করা। তাও বললাম না, তুমি ভালো পারতেই পারো। গতবার ঢাকা ইউনিভার্সিটিতে ইশরাক ফার্স্ট হয়েছে, ও বাংলা দাগায় ফার্স্ট হয়েছে, ও বাংলা ভালো পারতো, ঠিক আছে। সো এটা হচ্ছে যার যার ইচ্ছার উপর। তো এটাই বললাম যে মেডিকেলের কথা যদি বলি, তুমি মেডিকেল বায়োলজি কতটুকু পারছো, সেটা দেখে তুমি ডিসিশন নাও যে না, আমি ডিউতেও যে বায়োটা আসবে, আমি যদি মোটামুটি পারি মেডিকেলের বায়োটা, তাহলে আমি ডিওর বায়ো দাগানোর জন্য কনফিডেন্ট। তারপর তুমি সিলেক্ট করো, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে যেটা বললাম, নিজেরা একটু আমি গাইডলাইন দিচ্ছি কিন্তু ইন জেনারেল, নিজেরা একটু ফিল্টারিং করা শিখতে হবে। আর যারা ঢাকা ইউনিভার্সিটির টার্গেট ছিল আগে থেকে, নিশ্চয়ই আমি এটা তোমাদের কাছ থেকে আশা করতে পারি, যাদের কমিউনিটি টার্গেট ছিল, তারা আগে থেকেই এই জিনিসগুলো ঠিক করে নিচ্ছ পড়ার সময়, যে আমি কোনটা দাগাবো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ দাগাবো, বাংলা, হায়ার ম্যাথ, এটা ঠিক করে নিচ্ছ, ঠিক আছে। আচ্ছা, এবার আসি। আচ্ছা, একটা খুবই কমন প্রশ্ন, যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আর প্রিপারেশন নিলে অন্য ইউনিভার্সিটির প্রিপারেশন কতটুকু কাভার হবে। আমি একটু বলি,
খুব ইজিলি, মানে কোনো ক্ল্যাশ ছাড়া বা কোনো কন্ট্রাডিকশন ছাড়া যেগুলো কাভার হবে সেগুলোর কথা একটু বলি। সেগুলো হচ্ছে ডিইউ প্রিপারেশন নিলে ভাইয়া কাভার হবে হচ্ছে জেইউ, জেএনইউ, ঠিক আছে? তারপর ডেফিনেটলি আরইউ, সিইউ, ঠিক আছে? এগুলোতে তো আর গুচ্ছ হচ্ছে না। আর এছাড়া যে গুচ্ছগুলো আছে সেগুলো কাভার হবে। এখানে একটু কথা চলে আসে যে তোমার আসলে স্ট্রং পয়েন্ট আর উইক পয়েন্ট কোনগুলো সেটার উপর। যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা যদি বলি, আলাদা আলাদা ইউনিটে আলাদা আলাদা ভর্তি পরীক্ষা হয় আর কি। যেমন ধরো আইটি ইউনিট আছে, হ্যাঁ, এইচ ইউনিট খুব সম্ভবত সেটা আইটির সাবজেক্টেরটা, ম্যাথ আর ফিজিক্স থেকে বেশি কোয়েশ্চেন আসে। তারপর তোমার বায়োলজি রিলেটেড যেই ইউনিট গুলা, বোটানি, জুলজি বা ফার্মেসি, ওখানে হচ্ছে যে বেশি কোয়েশ্চেন আসে তোমার বায়োলজি থেকে, খুব অবভিয়াস। আবার ফিজিক্স রিলেটেড, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ রিলেটেড ইঞ্জিনিয়ারিং টাইপ ইউনিট গুলা বা সাবজেক্ট গুলা, ডিপার্টমেন্ট গুলা, ওখানে হচ্ছে যে এখান থেকে কোয়েশ্চেন বেশি আসে। আর বাংলা ইংলিশ দুই একটা কোয়েশ্চেন ওরকম চলে আসে, সাধারণ জ্ঞান থেকেও দুই একটা কোয়েশ্চেন থাকে, দুইটা বা খুব সুন্দর তিনটা থাকে। বাট ওই যে প্রায়োরিটির কথা বলতেছি আমরা, তো ওই যে অবশ্যই তোমার ডিওর প্রিপারেশন নেওয়ার সাথে সাথে অনেকটা এগুলা কিন্তু কাভার হয়ে যাবে। এন্ড গুচ্ছর ব্যাপার, যেটা গুচ্ছতে যদি তুমি বাংলা ইংলিশের ব্যাপারে যদি আইডিয়া পেতে চাও, সেটা এটাই বললাম যে তোমরা যেহেতু মেইনলি মেডিকেলের মানুষজন, বা যেটাই বললাম ইঞ্জিনিয়ারিং ও যদি থাকো, তোমার কিন্তু মেইন নাম্বারটা এগুলোর মাধ্যমে আসবে। আমরা না, মানে সাপ্লিমেন্টারি জিনিসটাকে অনেক গুরুত্ব দিয়ে দিই। ধরো ঢাকা ভার্সিটির টপিকটা পুরাই আলাদা, যে ঢাকা ভার্সিটিতে এই ফিজিক্স সে যত নাম্বার, কেমিস্ট্রিতেও তত নাম্বার, বায়োলজিতেও তত নাম্বার। এই জায়গায় যদি তুমি হায়ার ম্যাথ দাগাও, বাংলা দাগাও, যা ইচ্ছা তা দাগাও, সব একই নাম্বার, এখানে নাম্বার সমান। তো এটার জন্য প্রায়োরিটি একরকম ভাবে দিব। যে ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা দাগাবে শিওর, সে ঢাকা ইউনিভার্সিটি বাংলার জন্য প্রায়োরিটি একভাবে দিবে। কিন্তু যে হচ্ছে গুচ্ছর জন্য প্রিপারেশন নিচ্ছে, গুচ্ছর জন্য কিন্তু তার বাংলা যতটা কোয়েশ্চেন আসবে তার অন্যভাবে চিন্তা করা উচিত। অবশ্যই প্রায়োরিটি সেম হবে না, তখনও কিন্তু সায়েন্সের যে সাবজেক্টগুলা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এগুলাই তার মেইন প্রায়োরিটি হওয়া উচিত। সেখানে কোয়েশ্চেনের পরিমাণ কিন্তু বা সংখ্যা কিন্তু কম থাকতেছে। সো ওই কয়েকটা কোয়েশ্চেনের জন্য কখনোই আমি আলাদা করে নতুন করে কিছু করতে যাব না বা সময় নষ্ট করতে যাব না। আমরা যেটা বললাম যে তুমি ধরো, আমি একটা কথার কথা বলি, ফিজিক্স থেকে 20টা কোয়েশ্চেন, কেমিস্ট্রি থেকে 20টা, ম্যাথ থেকে 20টা, এরকম আসতেছে। আর ধরো বাংলা ইংলিশ থেকে পাঁচটা পাঁচটা কোয়েশ্চেন ওখানে আসলো, কথার কথা, আমি জাস্ট একটা রাফ কথা বলতেছি, এরকম আসলো। তো সেই ক্ষেত্রে আমাদের, আমরা না যে ভুলটা করি, যেটা বলতেছিলাম, এই 60 নাম্বার আসলে কতটুকু পারি সেটা এনশিওর করার থেকে আমরা অনেকেই টেন্সড থাকি, এই 10 নাম্বার আসলে কি পারবো নাকি পারবো না। এই 10 নম্বরে অনেক কিছু তুমি এমনিতেই পারবা। অনেক কিছু, অনেক কিছু বলতে 10টার মধ্যে 3টা 4টা কোয়েশ্চেন খুব বেসিক বাংলা ইংলিশ গ্রামার থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে। বাকিটার জন্য আলাদা প্রিপারেশন নেওয়া লাগলে সেটা তোমার নিতে হবে। আর যেটা কথা হচ্ছে, তুমি দেখো না এই 60 নাম্বারে আসলে কত ভালো করতে পারো, সেটা দেখো না। আমি জাস্ট একটা রাফ নাম্বারিং বললাম এখানে, এই 60 নাম্বারে কত ভালো করতে পারো সেটা দেখো, সেটা তোমার টার্গেট হওয়া উচিত, ঠিক আছে? আচ্ছা, যে কথাবার্তাগুলো আসতেছে, কিছু কোয়েশ্চেন আমি একটু দেখে যদি একটু তোমাদের কোয়েশ্চেনের ভিত্তিতে আনসার করার চেষ্টা করি। যেমন একটা কথা, যে তোমরা জানো নাকি ঢাকা ইউনিভার্সিটিতে অবশ্যই কি হয়, দুইটা টাইপের পরীক্ষা, যেটা বারবার বলতেছি, এমসিকিউ প্লাস রিটেন, এটা আমরা জানি। কিন্তু ছোট্ট একটা কথা আছে ভাইয়া, তোমরা কি এটা জানো নাকি এমসিকিউতে পাশ করা লাগবে? যারা এমসিকিউতে পাশ করবে শুধুমাত্র তাদেরই কিন্তু রিটার্ন খাতাটা দেখা হবে। এটা হচ্ছে রেজাল্টের নিয়ম, যে যারা এমসিকিউতে পাশ করবে, তুমি যদি এমসিকিউতে পাশই না করো, তাহলে তো তোমার রিটার্ন খাতাটাই দেখা হবে না, ঠিক আছে? সো দুইটাই গুরুত্বপূর্ণ। এমসিকিউ যে একদম কম গুরুত্বপূর্ণ বা এখন যে প্র্যাকটিস করবা না তা না, বাট কথা হচ্ছে এখন একটু ডিফারেন্ট স্টাইলে আমাদের প্র্যাকটিসটা করতে হবে। এটা মাথায় রেখে যে হ্যাঁ, আমার এখন হচ্ছে এমসিকিউ পাস করতে হবে, আর রিটেনে যে কয়টা প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমাদের ভালোভাবে পারতে হবে বা পারার চেষ্টা করতে হবে। আর যেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা, যে অনেকে যেটা করে, যে সে হয়তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দাগাচ্ছে, আর এই কারণে বাংলা বা ইংলিশ অল্টারনেটিভ যদি সে নেয়, হয়তো ওগুলো আনসার করতে একটু কম টাইম লাগে। বাট ওই যে হায়ার ম্যাথ, যারা রিস্ক ভাবতেছো, তাদের জন্য এটা বলবো, রিস্ক আসলে, মানে আগামী গত কয়েকদিন পর নেই সেটার উপর ভিত্তি করে চিন্তা করাটা ঠিক হবে না। তুমি চিন্তা করো যে কলেজ লাইফ থেকে আসলে কতটুকু হায়ার ম্যাথ পারো, সেটা চিন্তা করো। কলেজ লাইফ থেকে কতটুকু হায়ার ম্যাথ পারো ওভারঅল চিন্তা করো। এরপর তুমি একটু হায়ার ম্যাথ বইগুলা, যাদের হয়তো অনেকদিন ধরাও হয় নাই, কারণ তুমি লাস্ট কয়েকদিন ধরে হয়তো মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিলা, সো এরপর তুমি একটু চিন্তা করো যে আচ্ছা, মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিলাম, এখন একটু দেখে হায়ার ম্যাথে আমার কি অবস্থা। আমার মনে হয় এটাও তোমার ডিসিশন নিতে হেল্প করতে পারবে সাম ওয়ে। তাহলে যেটা বলতেছি, আমি একটু ওভারঅল তোমাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি। আর হ্যাঁ, আশা করি এই উত্তরটাও পেয়ে গেছো, যে তোমাদের কিন্তু মোটামুটি ঢাকা ভার্সিটি ওইটা হচ্ছে একটা, আমি যদি লেভেলটা বলি, ঢাকা ভার্সিটির লেভেল, কোয়েশ্চেনের লেভেলটা অবশ্যই হচ্ছে যে বাকি যে ইউনিভার্সিটির কথা বললাম তাদের থেকে একটু কঠিন বা স্ট্যান্ডার্ডই হয়।
তো তুমি যদি বেস্টটার জন্য প্রিপারেশন নাও, ধরো ভাইয়া বললাম তো ঢাকা ভার্সিটিতেও সিট কতটা, অলমোস্ট হচ্ছে 1800টা। অনেক বেশি যে সেটা একবারও বলতেছি না, কষ্ট করতে হবে, পড়তে হবে। 1800টা। এখন তোমার যদি এই 1800 সিটেও না হয়, তাহলে এবার বাকিটা কষ্ট করে জেইউ, জেএনইউ, আরইউ, সিইউ, গুচ্ছ, এদের কথাও ভাবতে হবে। মানে একটা সাজেশন থাকবে যে এটি একটু নিজে লিখে রাখো, সব জায়গায় এক্সাম দিব, মানে যেসব জায়গায় ডেফিনেটলি আমি কোয়ালিফাই করতে পারবো নিজের রেজাল্ট অনুযায়ী, সব জায়গায় এক্সাম দিব। ঠিক আছে? বাদ যাবে না একটা এক্সামও। ফেইলের কোন দিক থেকে আসে বলা যায় না। বারবার পড়ে উঠা, ওইটাই হচ্ছে তোমার আলটিমেট সাকসেস। বললাম তো এখানেও প্রচুর কম্পিটিশন, না হইলেও ঢাকা ইউনিভার্সিটিতে সমস্যা নাই তো। এরপর যাতে তোমার ওই প্রিপারেশনটা জগন্নাথ জাহাঙ্গীরনগর যেটার কথাই বলি না কেন, এগুলোতে যাতে কাজে লেগে যায়, সেটা আমার মাথায় রাখতে হবে। বা সামনে এরপর একটা বিশাল গ্যাপ দিয়ে গুচ্ছ পরীক্ষা হবে, বেশ একটা ভালো টাইম গ্যাপ আছে এদের মাঝখানে, ওইটার কথা আমার ভাবতে হবে যে না, আমি তাহলে তখন প্রিপারেশন নিব। এখন তোমার ওই যে বললাম না, প্রাইমারি টার্গেট তুমি ধরেই রাখো যে হ্যাঁ, আমি হচ্ছে যে যদি আমার সামনে যে ডেন্টালের পরীক্ষাটা, এটাও যদি না হয় বা মন মতো না হয়, সেই ক্ষেত্রে আমি ডেফিনেটলি ঢাকা ইউনিভার্সিটির জন্যই চেষ্টা করব। অ্যান্ড সাপ্লিমেন্টারি আমার এই ভার্সিটিগুলো প্রিপারেশনটা কাভার হবে, ডেফিনেটলি হবে। আচ্ছা, এখন যে ব্যাপারটা আসি আমরা, যে এই যে রিটেন আর এমসিকিউর কথা, এটা অলরেডি তোমাদেরকে বলতেছিলাম যে তোমার তো মোটামুটি আমরা কি কি ব্যাপার নিয়ে কথা বলছি দেখো। আমরা টাইম নিয়ে কথা বলছি। আচ্ছা হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে কতজন পরীক্ষা দিবে ওইটা খুব সম্ভবত তোমরা অনেকেই জানো। এবার 1,22,000, 1,22,000 স্টুডেন্ট হচ্ছে ফর্ম ফিল আপ করছে। আর হচ্ছে সিট হচ্ছে 1795টা। হ্যাঁ, 1795টা। ভাগ দিলে কত আসবে? ভাগ দিলে খুব সম্ভবত কত জানি, 68, প্রায় প্রায় 68 আসে। অ্যাপ্রক্সিমেটলি, অ্যাপ্রক্সিমেটলি 68 জন আসে। এই জন্যই বলতেছি যে ভয় দেখাচ্ছি না তোমাকে, উল্টা আমি বেশি কষ্ট করার জন্য মোটিভেট করতে যাচ্ছি যে কষ্ট করতে হবে। মেডিকেলেরটায় যদি একবার ফেল হয়ে থাকো, এখন ওইটা মাথায় নিয়ে করতে হবে যে না, আমি আসলে এই 68 জনের মধ্যে আমি কি ওই একজন হইতে পারবো নাকি, আমি কি ওই একজন হইতে পারবো নাকি, সেটা তোমার চিন্তা করা উচিত বা টাইমটা ওইভাবে দেওয়া উচিত। বললাম তো, আবারও যদি তোমার অ্যাটিটিউডটা একই থাকে যে না, হয় নাই, হবে না, তাহলে আসলেই হবে না, হওয়ানো লাগবে। ঠিক আছে? আবারও একই কথা, সবার তো হবে না। যাদের হচ্ছে না তারা ঢাকা ইউনিভার্সিটির পর ওই যে জগন্নাথ জাহাঙ্গীরনগর বললাম তো, ওই প্যারালাল চিন্তাগুলা এখন থেকে সাথে রাখো, ওগুলোর জন্য নতুন করে প্রিপারেশন নেওয়ার নেই। যারা আলাদা করে ইউনিভার্সিটিগুলোর কথা বলতেছো, ঠিক আছে, আলাদা করে ওগুলোর জন্য প্রিপারেশন না, তোমার এই প্রিপারেশনটাই হচ্ছে ওভারঅল এখানে কাভার করবে। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের, আচ্ছা কোয়েশ্চেনের ব্যাপারে, ওকে, আমি এখন একটু একটা কাজ করি, হ্যাঁ, আমি একটু তোমাদের সাথে আহ একটা কিছু জিনিস শেয়ার করি। আমার কিছু পার্সোনাল অবজারভেশন আমি একটু শেয়ার করতে যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, আহ, এটা হচ্ছে তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনটা। এন্ড এখান থেকে আমি একটু কিছু কেমিস্ট্রি কোয়েশ্চেন মার্ক করছি। হ্যাঁ, আবারও বলতেছি পার্সোনাল অবজারভেশনের উপর তোমাকে একটু আইডিয়া দেওয়ার জন্য বা ধারণা দেওয়ার জন্য, যে দেখো, যারা মোটামুটি হচ্ছে যে প্রিপারেশন নিছিলা, হ্যাঁ, আমি এখন আমাদের আলোচনার টপিক কি, যে তোমার মেডিকেলের প্রিপারেশন ঢাকা ইউনিভার্সিটির জন্য কতটুকু কাজে দিবে, সেটা হচ্ছে এখন আমাদের আলোচনার টপিক। দেখো, এই যে অক্সাইডের জন্য, ওই অক্সাইডকে মিশালে কোনটা অম্লীয় হবে, কোনটা ক্ষারীয় হবে, কোনটা উভধর্মী হবে, এগুলো কিন্তু ডিও টাইপ কোয়েশ্চেন। ডিও তো এই টাইপ কোয়েশ্চেন এসে থাকে। সো একটু তোমাকে আমি ফিল্টার করতে হেল্প করতেছি, যে ঢাকা ভার্সিটির প্রিপারেশন যদি এখন থেকে নিতে চাও, একদম না যে তোমার জিরো থেকে নিতে হচ্ছে, অনেক কিছু তোমার পড়া আছে, সেটার সাথে কিছু জাস্ট অ্যাড করতে হবে। তারপর দেখো, এটা তো পুরাই বলা যে একটা ম্যাথমেটিক্যাল টাইপ প্রবলেম। হ্যাঁ, একটা অণুতে পরমাণু কতটা আছে গুণ দিলেই, যদিও মুখে মুখে হয়ে যাচ্ছে খুব ইজিলি, আমি জানি না এটা কয়জন পারছিল, বাট ম্যাথ হইলো এটা খুব ইজি ছিল, মুখে মুখেই ওই যে 6 6 36 আনসারটা খুব ইজিলি চলে আসে। যাই হোক, এই যে কোনটা বাফার দ্রবণ বা কোনটা বাফার দ্রবণ তৈরি করে, তুমি ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন দেখলেই দেখবা এই টাইপ কোয়েশ্চেন আসছে। মানে যেগুলো আসছে আমি ওগুলা মার্ক করে খালি বলতেছি, আমার যতটুকু মনে আছে আসলে ওইটার উপর। এই যে দেখো, গলনাঙ্ক কোনটার কম, কোনটার বেশি, এখানে চলে আসে হচ্ছে ওই যে আমাদের ফাজানের নীতি, ওগুলা, এগুলা কোয়েশ্চেন কিন্তু ডিওতেও আসে। ঠিক আছে? আচ্ছা, মুখস্থ টাইপ কোয়েশ্চেন, এই যে ফুড প্রিজারভেটিভে সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত, এগুলো যে একদম আসে না তা না, বাট আমি একটু এগুলোকে সাইডে রাখতেছি, আমি দেখাচ্ছি মেইনলি কোনগুলো। এই যে এই প্রশ্নটার কথা বলতেছিলাম, খুব সিম্পল একটা সূত্র, V1S1 = V2S2, এটাও কিন্তু ডিউ টাইপ একটা কোয়েশ্চেন।
তাহলে তোমরা একটু দেখবা যে যখন তুমি ওই যে প্রিপারেশনটা নিবা, বা তোমাকে ওই যে আমি একদিন দুই দিন চিন্তা করতে বললাম যে আসলে ঢাকা ভার্সিটি প্রিপারেশন নেওয়া তোমার জন্য কতটুকু ফিজিবল, তুমি কি করবা, ঢাকা ভার্সিটির ওই যে গত বছরের কোয়েশ্চেনটা বা পুরোনো কোয়েশ্চেন দেখবা, তোমার মেডিকেলের এবারের কোয়েশ্চেনটা দেখো, সাবজেক্ট ভাগ করে করে দেখো, ঠিক আছে? যেমন আমি এখন কেমিস্ট্রি দেখাচ্ছি, সাবজেক্ট ভাগ করে দেখে ওইভাবে রিলেট করতে পারবা তুমি। আচ্ছা, তারপর হচ্ছে বাকিগুলো একটু মুখস্থ টাইপের লাগছে আমার কাছে। যেমন এইটা, নিচে কোন আয়নের আকার সবচেয়ে ছোট, এটা হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম থেকে আসছে, এটাও বুঝে শুনে উত্তর করা লাগে। হ্যাঁ, তারপর হচ্ছে আর কোনোটা কি আছে? এই তো, মোটামুটি এই কোয়েশ্চেনগুলো আমি মার্ক করছি। বাকি এটা হচ্ছে যেমন, হ্যাঁ এটাও একটা ছিল, কোন দ্রবণের পিএইচ হচ্ছে সর্বাধিক। সো এই টাইপ কোয়েশ্চেন গুলা আমি একটু দেখালাম যে মেডিকেল আর ঢাকা ভার্সিটিতে বাকিগুলো যে মিল নাই তা না, আরো কয়েকটা মিল আছে প্যাটার্নে, যেগুলো একই টাইপ কোয়েশ্চেন ঢাকা ভার্সিটিতেও আসে, তারপর তোমার মেডিকেলও আসে, বাট একটা কম্পারিজন দেখাইলাম যে তোমার যে একদমই পড়া নাই তা না। ঠিক আছে? আচ্ছা, এখন একটা কাজ করি, মেডিকেল কোয়েশ্চেন তো তোমাদের মাথায় ফ্রেশ ফ্রেশ আমার থেকে ভালো আছে। আমি এখন যে জিনিসটা শেয়ার করতেছি, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির গত বছরের প্রশ্ন। এই যে ডিইউ কো অ্যাডমিশন টেস্ট 2019-20, এটা একটু তোমাদের সাথে দেখাই, ঠিক আছে? কেমিস্ট্রিটাই দেখাই, তুলনাটা করি একটু তোমাদের জন্য। দেখো, আমি যদি প্রথম থেকে বলি, যেমন এই যে প্রথমে যে কোয়েশ্চেন গুলা আছে এখানে, একটা মিনিট একটু, এই যে তোমার এখানে প্রোটিন অণুর মধ্যে কি কি হচ্ছে, এগুলো তোমরা অনেক ভালো জানো, যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে তোমার এগুলো জানা উচিত। দেখো, ক্রোমাটোগ্রাফি রিলেটেড প্রশ্ন, এটাও কিন্তু অনেকটা মুখস্থ টাইপ প্রশ্ন, এটা তোমার জানা উচিত। হ্যাঁ, এবার যদি আমি ধাপে ধাপে আসি, কোনটা সঠিক বিক্রিয়া, এই একটা কোয়েশ্চেন, এটা হয়তো আমার একটু এক্সট্রা প্রিপারেশন নেওয়া হচ্ছে। কোনটি জ্যামিতিক সমানুতা, এটাও আশা করি তোমাদের পারা উচিত। ঠিক আছে, আমি ওভারঅল কম্প্যারিজনটা দেখাচ্ছি। তারপর দেখো, এখানে যেমন আর কি কোয়েশ্চেন আসছে, আর্দ্র বাতাসের সংস্পর্শে ক্যালসিয়াম কার্বাইড নিচের কোন যৌগটি উৎপন্ন করবে। দেখো, তোমাদের আসছে ইথাইন, তোমাদের আসছে ওই যে ইথাইন থেকে বেনজিন পাওয়া যায় ওই জিনিসটা, আর এখানে আসছে ইথাইন তৈরির বিক্রিয়া। ঠিক আছে, এরকম। তারপর একটা নামকরণ থেকে প্রশ্ন আসছে অর্গানিকের। তারপর এখানে কোয়ান্টাম সংখ্যা থেকে আসছে। তারপর কার্বনের হীরা আর গ্রাফাইট দুইটা রূপভেদ নিয়ে আসছে। তারপর হচ্ছে তোমার এই যে শনাক্তকরণ, লবণ শনাক্তকরণ এখান থেকে আসছে। একটা আয়নে ইলেকট্রন, এই যে যেমন নাইট্রেট আয়ন, এই টাইপ কোয়েশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় আসে। এখানে নাইট্রেট দিচ্ছে, কোনোবার এই যে থায়োসালফেট দিচ্ছে। ঠিক আছে, থায়োসালফেট বা অন্যান্য সালফেট এগুলাও দিচ্ছে, টোটাল ইলেকট্রন গণনা করতে বলে। তারপর দেখো, এই যে কোনটা ব্যবহার করা যাবে, তোমাদের খুব সম্ভবত এইটা প্র্যাকটিক্যাল থেকে একটা কোয়েশ্চেন আসছে ল্যাবরেটরির এইখান থেকে। তারপর এই যে দেখো, ঘনমাত্রা বের করতে বলতেছে, খুবই সহজ প্রশ্ন। এখানে চার্জ বা জারণ মান বের করতে বলতেছে। তারপর এই যে দেখো, কোনটি অম্লীয় দ্রবণ তৈরি করবে। দেখো, তোমাদেরও মেডিকেলে এই টাইপ একটা কোয়েশ্চেন আসছে না এবার? আমি এই জিনিসটাই বলতেছিলাম, তোমাকে এই অ্যানালাইসিস গুলো করতে হবে বা এগুলো পারতে হবে, এগুলো দেখতে হবে। আমি তো ভাইয়া মাত্র কেমিস্ট্রিটা দেখাতে পারতেছি, যেহেতু আমি কেমিস্ট্রি পড়াই, কিন্তু বাকিগুলো কিন্তু তোমার একটু দেখে শুনে নিজে বুঝে আইডিয়া করতে হবে যে না, আমার দ্বারা এতটুকু পসিবল বা এতটুকু পসিবল না। আমি ওভারঅল একটু দেখালাম। আচ্ছা, কেমিস্ট্রির রিটেন কোয়েশ্চেনটা একটু দেখাই, সেখান থেকে হচ্ছে তোমাদের কিছু জিনিস একটু আইডিয়া দিতে পারবো। যে দেখো, ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি কোয়েশ্চেন দেখে, গতবারের কোয়েশ্চেনটা দেখে যেটা বোঝা গেছে, যে মোটামুটি কোয়েশ্চেনটা অনেকটা থিওরিটিক্যাল টাইপও আসে, আবার ম্যাথমেটিক্যাল বেস যে একদমই না তাও না। যেমন একটু দেখো, প্রথমে যেটা বলছিল ওই যে বোরের মডেলের যে সীমাবদ্ধতা সেগুলা, আর হাইড্রোজেন বর্ণালীর 5টি ওই বর্ণালীর নাম। বর্ণালীর নামগুলো তো তোমরা খুব ভালো মতোই জানো, ওই যে তোমরা কি কি ছন্দ দিয়ে পড়ছো না, নিশ্চয়ই উন্মেষে পড়াইছে, ওই যে লাইলির সামথিং, লাইমেন বামার পেশছেন, এগুলা। সো ওই জিনিসটা দেখো, রিটেনে কিন্তু এটা তোমার কাজে লাগবে। আমি এই কথাগুলো এই জন্য বলতেছি যে তোমার অনেক কিছু পড়া আছে ভাইয়া, ঠিক আছে? এটা বোঝানোর জন্য। লা শাতেলিয়ার নীতি থেকে আসছে। তারপর কোয়েশ্চেন দিছে এখানে ফ্রিডেল ক্রাফট থেকে। তারপর দিচ্ছে বিউটানলের অপসারণ বিক্রিয়া, অ্যালকোহলের অপসারণ বিক্রিয়া। আচ্ছা, তারপর দিচ্ছে তেল চর্বি এদের মধ্যে সাধারণ সংকেত, তারপর হচ্ছে কেরোসিন আর সয়াবিন তেলের মধ্যে পার্থক্য। সো ওভারঅল যেটা বললাম, যে খালি কেমিস্ট্রিটা দেখালাম, অবশ্যই তুমি যদি আসো একটু ফিজিক্সেরটাও যদি বলি, যে এখানে হচ্ছে এর আগে ফিজিক্সের কোয়েশ্চেনটা আছে, ফিজিক্সের কোয়েশ্চেনটা আছে, ডেফিনেটলি ফিজিক্সের কোয়েশ্চেনে তো হালকা পাতলা একটু ম্যাথ দেওয়াই লাগে। সো এখানে কিন্তু ম্যাথ তোমার দেওয়া হচ্ছে বেশি। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো তোমার এখন হয়তো এগুলা নতুন করে পড়তে হবে, কিছু জিনিস হয়তো তুমি কমন পড়ে যাবা, কমন পেয়ে যাবা। আর এই যে এই জিনিস, এই টাইপের প্রবলেম গুলা, রিটার্ন প্রবলেম, এখানে যে প্রশ্নটা আসছে, এটা হয়তো তোমার এই যে গতিশক্তি বের করা, তুমি হয়তো জাস্ট থিওরিটিক্যাল পড়ছো যে গতিশক্তি কিসের সমানুপাতিক ব্যস্তানুপাতিক এগুলা, বাট তোমার হয়তো ওভারঅল এই জিনিসগুলোর অ্যানালাইসিসই জানা নাই, বা হচ্ছে যে রিটেনের জন্য এগুলা কিভাবে পড়া উচিত সেটাই তোমার জানা নাই। So, এখন সময় হচ্ছে নিজেকে এগুলার অনুযায়ী প্রস্তুত করা, যে হ্যাঁ আমি রিটেনের জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারি সেই ব্যাপারে। আচ্ছা,
সো আশা করি তোমরা একটু ধারণা পাইছো ভাইয়া। তোমাদেরকে একটু যেই টপিকটা নিয়ে তখন কথা বলতেছিলাম, মানে বললাম তো যে আমি চাই না যে তোমাদের প্রতি ডিরেকশনটা ওরকম হোক, হ্যাঁ পড়লে পেরে যাবা। আমি তোমাদেরকে একটু কম্পেয়ার করে দেখাইলাম মেডিকেলের কোশ্চেন কিরকম আর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কিরকম। একটা পারলে আরেকটা কি তোমার যায় নাকি? ওই যে আমরা যেরকম ওমলি অক্সাইডের ওইটা এক টাইপের কোশ্চেন কমন পেয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা, এখন একটু আমি ক্লাসের ব্যাপারে বলি। তোমরা ক্লাসের ব্যাপারে জানতে চাচ্ছিলা, যেটা আর কি আমরা, আমি তোমাদের কেমিস্ট্রি ক্লাস নিব ইনশাল্লাহ, কেমিস্ট্রি ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। আমাদের সবগুলা ক্লাসের কথাই যদি বলি, যেটা চেষ্টাটা থাকবে, আমরা ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম এখানে হচ্ছে যেটা বললাম যে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এটা তোমার অনেক ভালো পড়া, প্লাস এগুলার থিওরিটা, তোমাকে থিওরিতে আমি এখানে 5-এর মধ্যে 4 স্টার দিই। ঠিক আছে, থিওরিতে তুমি পাচ্ছ 4 আউট অফ 5। তোমার থিওরিটা এই লেভেলের হওয়া উচিত। বাট ম্যাথমেটিক্যাল পার্টটা যদি আসি, স্পেশালি একটু ক্রিটিক্যাল ম্যাথমেটিক্যাল প্রবলেম, ঠিক আছে, এটা আমি শুধু হায়ার ম্যাথের কথা বলতেছি না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলোর ম্যাথমেটিক্যাল প্রবলেমের কথা বলতেছি। সেখানে হয়তো তোমার রেটিং এখন হবে 2 থেকে 3। 5-এর মধ্যে তোমার রেটিং হবে 2 থেকে 3। নিজেকে এভাবে জাজ করো একটু। ঠিক আছে, আবারও যেটা বললাম, যে তুমি দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর থিওরি, থিওরি থেকে কোয়েশ্চেন আসে তো আমরা দেখলাম। কিন্তু এই যে 15টা এমসিকিউর মধ্যে কিন্তু বেশ কয়েকটা আমরা দেখছি থিওরি থেকে আসছে। ফিজিক্সের জন্য আলাদা হিসাব হবে, ম্যাথের জন্য আলাদা হিসাব হবে, বাট যেহেতু যেটা বললাম যে আমি সব কোয়েশ্চেন নিয়ে তো এখন কথা বলতে পারবো না, একটা নিয়ে জাস্ট আইডিয়া দিলাম। এখন তোমার এই যে ম্যাথে যেই, মানে ম্যাথে বলতে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং এ যে উইকনেসটা, এটা করা উচিত। তা আমরা যেটা করব ভাইয়া, আমাদের এই ক্লাসগুলোতে মেইন টার্গেট, যে আমি যদি কেমিস্ট্রির কথাই বলি, কেমিস্ট্রি তোমাদের টার্গেট থাকবে এইভাবে, ইভেন সবগুলো সাবজেক্টের জন্য, বাট আমি কেমিস্ট্রিটা অ্যাজ এক্সাম্পল হিসেবে দিচ্ছি যেহেতু এটা আমার সাবজেক্ট। যে আমরা এটা যেটা ট্রাই করব, যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর উপর জোর দেওয়া। একটা হচ্ছে রিটেনের জোর দিব। তার মানে ধরো একটা কথা বলি, যেটা হচ্ছে পর্যায় সারণী চ্যাপ্টারটা, তাই না? এবার পর্যায় সারণী চ্যাপ্টার থেকে অনেক কোয়েশ্চেন আসছে মোটামুটি। সো সেইখানে কিন্তু পর্যাবৃত্ত ধর্ম উপরে গেলে কি হয়, নিচে গেলে কি হয়, বাড়ে নাকি কমে, এগুলো কিন্তু তোমরা অনেক ভালো মতোই পারার কথা। পড়াবো না যে তা না, সেটাও রিভিশন দিব। কিন্তু গুরুত্ব কোথায় দিব সেটা যদি একটু বলি, ধরো গুণগত রসায়ন, তুমি হয়তো ভাইয়া দ্রাব্যতা রিলেটেড ম্যাথগুলা কম করছো, তাই না, মেডিকেলের প্রিপারেশনের কারণে। বা তুমি হয়তো কোনটার কথা বলা যায়, ওই যে রিডবার্গ ধ্রুবক, তুমি হয়তো 5টা বর্ণালীর নাম জানো, ওই যে লাইলি মজনু ওই টাইপ ছড়া ছন্দ থেকে তুমি হয়তো 5টা বর্ণালীর নাম জানো, কিন্তু বর্ণালী কিভাবে বের করতে হয় সেটা পারো না। ওই জিনিসটা আমরা দেখবো। আমরা ডিটেলসে রিটেন এবং এমসিকিউ দুইটা মাথায় রেখে ওই অনুযায়ী আমরা সলভ করব। একটা কথা বলি, ঢাকা ইউনিভার্সিটির যে রিটেন কোয়েশ্চেন, কেমিস্ট্রিতে গতবার খুব একটা ম্যাথ দেয় নাই তার মানে এবারও যে দিবে না তা না। এবং এই রিটেনে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো থাকবে, এগুলো কিন্তু ভাইয়া যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে। হ্যাঁ এটা ঠিক, ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, কিন্তু ভাইয়া কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হবে, তুমি কোয়েশ্চেন লাইটলি নেওয়া যাবে না। দেখো যেগুলা একটু মুখস্থ টাইপ কোয়েশ্চেন আসছে, ওগুলোরও কিন্তু স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালো। ঠিক আছে, সো ওইভাবেই কিন্তু তোমার প্রিপারেশনটা নিতে হবে, বা আমরা এখানে ক্লাসগুলো কন্ডাক্ট করব। এখন আমি এবার একটু সবার জন্য জেনারেল একটা কথা বলি, যে মেইনলি হচ্ছে যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিলা, ঠিক আছে, তারপর হচ্ছে তুমি এখন নতুন একটা জিনিস চিন্তা করতেছো, ডিওর কথা চিন্তা করে, রিটেনের কথা চিন্তা করে, তাদের কথা বললাম এটা। দেখো যারা অনেকে এখানে ইঞ্জিনিয়ারিং কোর্সের আসছো আমাদের, তারা জানতে চাইছো, আমি এবার তাদের কথা একটু বলি। প্রথমে একটা কথা বলি, যে ডিও ক্র্যাশ কোর্স, যেটা ঢাবি ক ক্র্যাশ কোর্স, তোমাকে যে ভর্তি হতেই হবে এরকম না ব্যাপারটা। এক নাম্বার কথা আগে ভাইয়ার এটা শোনো। হ্যাঁ, আমি এখানে সরাসরি তোমাকে বলতেছি যে এখানে তোমরা যারা কথা শুনতেছো, আজকে আমরা একটা গাইডলাইন দিতেছি, তুমি এখানে ভর্তি হও না হও সেটা অবশ্যই তুমি চয়েস করবা। আমি গাইডলাইন দিই, তুমি শুনো, এরপর তুমি ঠিক করবা। ইঞ্জিনিয়ারিং এর কথা বলতেছিলাম, যে তোমাদেরকে কিন্তু আমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি ছিলাম, তাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলা মোটামুটি 16-17টা করে ক্লাস ছিল কিন্তু তোমাদের, তাই না? বা হয়তো 15টা পর্যন্ত ক্লাস ছিল। তুমি কিন্তু সেখানে অনেক কিছু পড়ছো বা পড়ানো হয়েছে। ইভেন তুমি তোমার ফাইনাল মডেল টেস্টের রুটিনটা যে দেখো, ওখানেও কিন্তু একদম তোমাদের যার যার যে ইউনিভার্সিটি, তুমি যদি উন্মেষে আগে থেকে ভর্তি থাকো, হ্যাঁ যার যার প্রোগ্রাম, সরি ইউনিভার্সিটি বলে ফেলছি, উন্মেষে আগে থেকে ভর্তি থাকো, তুমি যদি ডিউ কর যেই প্রোগ্রাম সেটাতে আগে থেকে ভর্তি থাকো ভার্সিটি কর প্রোগ্রামে, বা তুমি যদি আমাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি থাকো, তোমাদের সবার জন্য কিন্তু যেই এক্সাম গুলা চলতেছিল সেগুলা কিন্তু অনলাইনে চলবেই। তোমরা জানো খুব ভালো মতো, আমাদের ওই যে রিসেন্টলি করোনা পরিস্থিতি খারাপ হওয়া, লকডাউন দেওয়ার কারণে ফিজিক্যাল এক্সাম নেওয়াটা সম্ভব হয় নাই, না হলে কিন্তু ফিজিক্যাল এক্সামই তোমাদের গুলো হওয়ার কথা ছিল। সো ওই এক্সামে যারা ভর্তি আসো,
বা যারা এক্সামগুলো দিচ্ছ তারা কন্টিনিউ করতে থাকো, কোনো সমস্যা নাই। এখন আমি সেটা বলতেছি, এক্সট্রা কি তোমার এটা আসলে লাগবে নাকি, সেটা তুমি কিভাবে চিন্তা করতে পারো? ওইভাবে চিন্তা করতে পারো যে যারা বললাম যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মেইনলি নিচ্ছিলাম, বাট আমি ডিওর কথাটাও এখন একটু সিরিয়াসলি ভাবতে চাই আফটার আইইউটি অ্যান্ড এমআইএসটি। আফটার আইইউটি এমআইএসটি যেহেতু এগুলার পজিশন দেখে আমি বুঝতে পারতেছি যে না, আমার জন্য একটু রিস্ক হয়ে যায়, তারা এই কোর্সের কথা চিন্তা করতে পারো। আর মেডিকেলের কথা যেটা বললাম, যারা ভার্সিটি ম্যাথে ভর্তি ছিল, মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ, তোমার যদি আগে থেকে ভার্সিটি ম্যাথ তুমি কনফিডেন্ট এনাফ হয়ে থাকো, বললাম তো কোয়েশ্চেন ঘাটো। হ্যাঁ, ক্লাস শুরু হচ্ছে 10 এপ্রিল থেকে, তার আগে এখনো সময় আসছে, এখনই ভর্তি হয়ে যাওয়া লাগবে এরকম না। আগে চিন্তা করো যে লাগবে নাকি তোমার, সেটার উপর। দেন এই চিন্তাটা করার পরে ইঞ্জিনিয়ারিং এর কথা বলতেছিলাম, দেন তুমি দেখো আচ্ছা ভার্সিটি করার জন্য, ডিউ করার জন্য যে ক্র্যাশ কোর্স, এখানে আসলে ক্লাস আছে নাকি বা পরীক্ষা আছে নাকি? অবশ্যই দুইটাই আছে। ক্লাস আছে সর্বমোট তোমার ক্লাসের ইয়েটাতে যদি যাই, রিটেন এমসিকিউ নিয়ে বলছি, ক্লাস হচ্ছে সর্বমোট তোমার 23টা ক্লাস আছে। ঠিক আছে, টোটাল 23টা ক্লাস। কিভাবে ভাগ করা হয়েছে এটা একটু সবাই শোনো, সবার জন্যই বলতেছি। আহ এখানে মেইনলি হচ্ছে হায়ার ম্যাথটা, যেটা বললাম যে হায়ার ম্যাথ যেহেতু অনেকের একটু কম প্র্যাকটিস করা হয়েছে, এই জন্য হায়ার ম্যাথের জন্য টোটাল 8টা ক্লাস আছে। 8টা ক্লাস, ঠিক আছে, 8 ক্লাসেস। এখানে আবার বাংলা ইংলিশ নিয়ে একটু সমস্যা হতে পারে। একটু বলি, ব্যাপারটা একটু বুঝাই দিই আমি যে কি জন্য জিনিসটা তোমরা ধরতে পারবা। 8টা ক্লাস, যারা অ্যাকচুয়ালি মেডিকেল প্রিপারেশন নিচ্ছিল এতদিন, বা তুমি ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজিতে ভর্তি ছিলা, বা ঢাবি ক প্রিপারেশন নিচ্ছিলা মানে ভার্সিটি ক, সবারই কিন্তু বায়োলজি মোটামুটি পড়া হয়েছে। আর যেহেতু মেডিকেল শেষ হয়ে গেছে, সো বায়োলজির জন্য কিন্তু দেখো এই কম্প্যারিজনটা দেখো তোমার। আবারও বলতেছি, ক্র্যাশ কোর্সে ভর্তি থাকো আর না থাকো, নিজে পড়ার গুরুত্ব কিভাবে দিবা সেটাও এখান থেকে ধারণা পাবা যে 8টা ক্লাস হায়ার ম্যাথ, তার মানে হায়ার ম্যাথটা এখন বেশি গুরুত্ব দেওয়া উচিত। আর বায়োলজির জন্য এখন হচ্ছে 2টা ক্লাস, তার মানে বায়োলজি যে পড়বো না তা না, বাট তোমার শিখা বা প্র্যাকটিস করা সেটা হয়তো এখন হায়ার ম্যাথটা এই টাইমে বেশি জরুরি। আর যদি আমি ফিজিক্সের কথা বলি, কেমিস্ট্রির কথা বলি, এগুলোর জন্য ক্লাস থাকতেছে হচ্ছে টোটাল 4টা করে, 4টা করে ক্লাস থাকতেছে। হ্যাঁ, এবং এই যে এই ক্লাসগুলো হবে মেইনলি, আবারও বলি, রিটেন আর ম্যাথ বেসড। মানে এখানে আবারও বলতেছি তোমাদেরকে, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ডিও স্ট্যান্ডার্ড যেগুলা, ওগুলা বেশি সলভ করানো হবে। আর এই যে প্রত্যেকটা ক্লাস যখন হয়ে যাবে, যেমন আমি যদি বলি একটু জাস্ট একটা ধারণা দিই রুটিনটার ব্যাপারে, রুটিন আমি শেয়ার করে দেখাবো। 10 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, 10, 11, 12, 13, এই 4 দিনে তোমার কেমিস্ট্রি 4টা ক্লাস হবে। কেমিস্ট্রি টোটাল 4টা ক্লাস এই 4 দিনে হয়ে যাবে। এরপর 14 তারিখ একদিন এমনিতেও বন্ধ, ওই বন্ধের পর 15 তারিখ হচ্ছে কেমিস্ট্রির উপর ডিইউ স্ট্যান্ডার্ড এক্সাম, ডিইউ স্ট্যান্ডার্ড এক্সাম কেমিস্ট্রির উপর। এন্ড ওই দিনই হচ্ছে যেদিন তোমরা এক্সামটা দিয়ে দিলা 15 তারিখে, দেখো তুমি টানা হচ্ছে প্রিপারেশন নিলা, টানা প্রিপারেশন নিলা, নেওয়ার পরে 15 তারিখ হচ্ছে তুমি কি করলা, এক্সাম দিলা। ওই দিনই হচ্ছে সলভ ক্লাস হবে। কিসের? অবশ্যই কেমিস্ট্রির। সলভ ক্লাসটা ওই দিনই হয়ে যাচ্ছে। তার মানে কেমিস্ট্রি কয়টা ক্লাস হইলো? C1, C2, C3, C4, 4টা। আর ফাইনালি সলভ ক্লাসে, 5 নম্বর সলভ ক্লাসে এভাবে দেখানো হচ্ছে সলভগুলা, যে তোমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে সেটা। আর এই যে প্রত্যেকদিন পরীক্ষার পর, প্রত্যেকদিন ক্লাসের পর, যেমন C1 যেদিন 10 তারিখে তুমি ক্লাসটা করলা, 11 তারিখে কিন্তু আবার C1 এর উপর একটা ডেইলি এক্সামও থাকবে, 12 তারিখে আবার C2 এর উপর থাকবে, 13 তারিখে আবার C3 এর উপর থাকবে, এভাবে। আর ফাইনালি হচ্ছে থাকবে একটা বড় এক্সাম ডিউ স্ট্যান্ডার্ডের, এন্ড সাথে হচ্ছে তোমার ওইটার সলভ ক্লাসটা। এরপর পর্যায়ক্রমে ভাবে ফিজিক্স শুরু হবে, হায়ার ম্যাথ এগুলো শুরু হবে। ক্লাস হওয়ার পরে দেন হচ্ছে যে এক্সামটা, ডেইলি এক্সাম তো থাকতেছে প্রতিদিন, বাট ওই যে একদম বড় পরীক্ষাটা যেটা, সেটা এইভাবে থাকতেছে। ঠিক আছে। আচ্ছা, ক্লাস ডিউরেশন কতক্ষণ? ক্লাস ডিউরেশন আগের মতোই ভাইয়া, 2 ঘন্টা। 2 ঘন্টা। হালকা পাতলা যদি একটু সিলেবাস বড় হয় কোনো কারণে, 10-15 মিনিট এক্সট্রা লাগতে পারে। মিনিমাম টাইমটা হচ্ছে 2 ঘন্টা। হ্যাঁ, বাংলা ইংলিশের জন্য আলাদা ভার্সন ডেফিনেটলি থাকবে, বাংলা ইংলিশের জন্য আলাদা থাকবে। হ্যাঁ, বায়োলজি নিয়ে যেটা বলতেছিলাম, বায়োলজিরও 2টা ক্লাস টানা হয়ে যাবে। দেন হচ্ছে যে একই প্যাটার্নে তোমার পরে একদিন গ্যাপ দিয়ে বা পরের দিন এক্সামটা হবে, রুটিন আমি দেখাই দিচ্ছি। So, এই যে কথাটা বলতেছিলাম, যে তোমার যেটা বললাম, তুমি নিজের জন্য একটা ক্র্যাশ কোর্স ডিজাইন করে নাও ভাইয়া। যারা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি আসছো, হ্যাঁ মডেল টেস্ট দিচ্ছ, তোমার মনে হচ্ছে যে না, আমার এখন এক্সট্রা ক্লাসগুলো দরকার নাই, মনে হইতেই পারে। তো তারা নিশ্চয়ই নিজের মতো বাসায় পড়বা। তারা কি করবা, পড়ার সময় সাবজেক্টগুলোকে এইভাবে প্রায়োরিটি দিবা। ঠিক আছে, যে হ্যাঁ এখন আমি এই সাবজেক্টগুলোকে একটু বেশি পড়বো, বা এই যে টাইমগুলো এখানে একটু বেশি দিব। আবারও বলতেছি,
তুমি নিজের মতো একটা ক্র্যাশ কোর্স নিজে তুমি বাসায় নিজের ক্র্যাশ কোর্স চালাও, কোনো সমস্যা নাই। তো সেটা তুমি এভাবে করে নিবা, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা হচ্ছে ওই যে ক্লাসের ব্যাপারে বলতেছিলা, ক্লাস তো ডেফিনেটলি আগের মতোই সব সুযোগ সুবিধা তোমাদের। লাইভ ক্লাস এই যে যেটা বললাম শুরু হয়ে যাচ্ছে 10 তারিখ থেকে। 10 তারিখ থেকে তোমাদের লাইভ ক্লাস চলবে, ভিডিও রিপ্লে বলো, পিডিএফ বলো। এক্সামের ব্যাপার তো দেখছোই, ডেইলি এক্সাম থাকবে। দেন হচ্ছে কি থাকবে আর ভাইয়া, ডেইলি এক্সামের পর থাকবে হচ্ছে আমাদের ওই যে সাবজেক্ট ফাইনাল, মানে একটা সাবজেক্টের সবগুলা ক্লাসের পর সাবজেক্ট ফাইনাল। দেন লাস্টে যে আবার ডিও স্ট্যান্ডার্ড মডেল টেস্টও কিন্তু থাকবে, ঠিক আছে, ফাইনালি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগে। আর বই কোনটা বাবা জানতে চাচ্ছিলে, সেটা হচ্ছে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের বিগত বছরগুলোর যে প্রশ্ন ব্যাংক, সেটা তোমরা প্রিন্টেড, কিন্তু এটা পিডিএফ না। এটা তোমরা ভর্তি হয়ে গেলে যখন একটু সিচুয়েশন নর্মাল হবে, ব্রাঞ্চ থেকে এসে কালেক্ট করে নিতে পারবা। হ্যাঁ, তোমাদের আশেপাশের ব্রাঞ্চ থেকে এসে কালেক্ট করে নিতে পারবা। আর ওই যে ক্লাসের পর পিডিএফ ক্লাস নোট বলো আর ভিডিও রিপ্লে বলো, এগুলো তো অ্যাজ ইউজুয়াল থাকতেছে। তোমরা ম্যাক্সিমাম আমাদের পুরাতন মানুষজন, আশা করি তাদের এগুলোর ব্যাপারে আইডিয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমি যে ব্যাপারটা বলতেছিলাম, আহ এখানে যদি একটু লিখি, দেখো আবারও বলতেছি যে তোমার টার্গেট অনুযায়ী যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট করছো, তাদের যদি মনে হয় ভাই আমার কি আদৌ এটা কোনো কাজে লাগবে, হ্যাঁ একটা ভাবে কাজে লাগতে পারে। যেহেতু এটা আমরা এখানে ডিও স্ট্যান্ডার্ড এমসিকিউ নিয়েও কথা বলতেছি, আশা করি এবার জানো যে এবার বুয়েটে কিন্তু একটা প্রিলি এক্সাম হবে ফার্স্টে। বুয়েটে কিন্তু একটা প্রিলি এক্সাম হবে, হয়তো তোমার এখানে এটা কাজে লেগে যেতে পারে। ঠিক আছে, কারণ কি, এখানে যেহেতু আমরা মেইনলি এমসিকিউ প্রবলেমটা সলভ করাও বেশি, আর রিটার্ন তো থাকতেছেই। এটা কাদের জন্য আমি যদি আর একটু স্পেসিফিক্যালি বলি, অনেকের কাছ থেকে আমি রিসেন্টলি শুনছি, তোমরাই আমাদের বিভিন্ন জায়গায় কমেন্ট করছো বা আমাকে জানাইছো যে হয়তো অনেকদিন ধরে ক্লাস না হওয়ার কারণে তুমি ভুলে গেছো। এটা হয়তো অনেকের সমস্যা হইতে পারে। সো তাদের জন্য হইতে পারে যে তুমি যদি চিন্তা করতে চাও যে না, আমি তো লাস্ট ইঞ্জিনিয়ারিং বলো বা ভার্সিটি যে প্রোগ্রামে ভর্তি ছিলা, ক্লাস অনেকদিন আগে করছি ভাইয়া, আমার টপিকগুলো মনে নেই, আরেকবার একটু কেউ বুঝাই দিলে ভালো হইতো। ডেফিনেটলি তাহলে করতে পারো। যেহেতু এখানে 23টা ক্লাস আছে, এই 23টা ক্লাসে হয়তো তোমার হেল্প হইতে পারে বুয়েট প্রিলির জন্য। হ্যাঁ, এমসিকিউর যে পার্টটা, সেটার জন্য হেল্প হইতে পারে। ওকে, গেল। যারা ডিও ক এর প্রিপারেশন আগে থেকে নিচ্ছিলা বা বা হচ্ছে ভার্সিটি ক এর প্রিপারেশন আগে থেকে নিচ্ছিলা, আরেকটা কথা অ্যাড করে দিই, আবারও বলতেছি, তোমাদের কিন্তু আগের কোনো কিছু বাদ যাচ্ছে না। ইঞ্জিনিয়ারিং যারা ভর্তি আছো, তাদের কিন্তু ফাইনাল মডেল টেস্ট চলতেছে। অবশ্যই পরীক্ষাগুলো দিতে থাকো যতটুকু পারো, ঠিক আছে? ক্র্যাশ কোর্সে আসো না আসো, ওই পরীক্ষাগুলো দিতে থাকবো, ওগুলো আমরা বাদ দিব না। এবার আসি ভার্সিটি ডিও কয়ার যারা, তাদের কথা। তারা হচ্ছে এমনিতেও কিন্তু তুমি ডিও স্ট্যান্ডার্ডে প্রিপারেশন নিচ্ছিলা, সো তুমি কিন্তু খুব একটা পিছিয়ে থাকার কথা একদমই না। বাট এটা বললাম, তোমার যদি মনে হয় যে না, আমার আসলে ক্লাস করা দরকার, আমার আসলে টপিকগুলো রিভিউ করা দরকার, কারণ আবারও বলতেছি এখানে হচ্ছে রিটেনটায় আমরা অনেক বেশি গুরুত্ব দিব। রিটেন আর ম্যাথ সলভ করায়, রিটেন আর সাবজেক্ট যেটাই হোক, ফিজিক্স কেমিস্ট্রি রিটেন আর ম্যাথ সলভ করায়, এগুলো হচ্ছে যে আমরা বেশি টাইম দিব, ঠিক আছে? আচ্ছা, আহ, কোনো গ্যাপ নাই কি না, 4টা ক্লাস হচ্ছে টানা, দেখো গ্যাপের সময়ও নাই ভাইয়া। তুমি একটু ক্লাস সংখ্যা টোটাল হিসাব করো, টোটাল 23টা ক্লাসের জন্যই তো ভাইয়া 23 দিন লাগে, তাই না? টোটাল 23টা ক্লাসের জন্যই তো 23 দিন লাগে, তারপর পরীক্ষা আছে, মাঝখানে ঈদের বন্ধ পড়বে 4-5 দিন। এখন কি আর গ্যাপের কথা চিন্তা করলে হবে ভাইয়া, যেখানে তোমার হাতে সময় আছে মাত্র 40 দিন, তাই না? এখন তো এই যে ওইটাই বললাম, পড়তে হবে। হারার আগে যদি হার মেনে যাও তাইলে তো হবে না, ঠিক আছে? আচ্ছা, আর ফাইনালি বারবার যাদের কথা বলতেছিলাম, মেইনলি আজকে যারা আমাদের অডিয়েন্স, মেডিকেল, তুমি যদি ভার্সিটি ম্যাথ করে থাকো আগে থেকে, ভার্সিটি ম্যাথটা যদি টাচে থাকে, তাহলে এই ক্লাসগুলা টোটালি যেটা বললাম, হয়তো ক্লাসটা তোমার হেল্প করবে, বা ওই যে ডেইলি এক্সাম বা ফাইনাল যে এক্সামগুলো হচ্ছে পুরো ওই সাবজেক্টের উপর, সেটা হয়তো হেল্প করবে। এটা গেল। আর যারা হচ্ছে আগে থেকে হয়তো ভার্সিটি ম্যাথের প্রিপারেশনটা ধরো নেও নাই, ডেফিনেটলি সবচেয়ে বেশি কাজে দিবে এটা তাদের জন্য। সবচেয়ে বেশি যারা ডেডিকেটেডলি খালি মেডিকেলের প্রিপারেশন নিছো, সবচেয়ে বেশি দরকার এটা তাদের জন্য। বাকিটা প্রায়োরিটি দিয়ে বললাম যে হ্যাঁ, ডিউ কয়ের যারা প্রিপারেশন নিচ্ছিল তাদের জন্য যদি ক্লাস চাও, হ্যাঁ, পরীক্ষা তো আছে প্যারালেলি সেটা। বা যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তারা যদি এমসিকিউর প্রিপারেশনটা মনে করো নেওয়া দরকার এখন, সেটার জন্য, এরকম আর কি, ঠিক আছে? আচ্ছা, প্রিলি এক্সাম কিভাবে হবে বুয়েটের? দেখো সাবজেক্ট তো এটাই থাকবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। ইংলিশ থাকবে নাকি এখনো কিছু জানায় নাই, কিন্তু ওই যে এমসিকিউ স্ট্যান্ডার্ডটা অনেকটা হচ্ছে ডিওর সাথেও মিলবে। প্লাস ওই যে বুয়েটে 2014 সালের আগে যেভাবে এমসিকিউ পরীক্ষা হইতো, ওইটার সাথেও মিলবে। তোমরা যারা যেহেতু বলতেছো অনেকে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি হচ্ছে, তো তোমাদেরকেও একটু বলে দিই, কোয়েশ্চেন ব্যাংকে ভাইয়া কিছু এমসিকিউ কোয়েশ্চেন আছে না, যেগুলো আগে বুয়েটে আসতো, বা লাস্ট যেসব জায়গায় এমসিকিউ পরীক্ষা হচ্ছিল, কুয়েটে বা এর আগে তোমার রুয়েটেও হয়েছিল, বা সাস্টে, এগুলোর কোয়েশ্চেন একটু ঘাটতে পারো।
এটা বলা যায় যে বুয়েটের প্রিলি এক্সামের কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা বেশ ভালোই কঠিন হবে। কারণ কি, প্রিলিতে অনেক মানুষ পরীক্ষা দিতে পারবে, আর মেইন 10 তারিখে যে পরীক্ষাটা রিটেন, ওইটাতে মানুষ সংখ্যা কমে যাবে। সো অবশ্যই যেটা পরীক্ষা বেশি দিতে পারবে সেটা কোয়েশ্চেনটা ওরকম স্ট্যান্ডার্ড হবে, তাদের মধ্যে থেকে আসলে ফিল্টারটা করে নিতে হবে। হ্যাঁ, বাংলা ইংলিশ আলাদা ক্লাস হবে আপু, বাংলা ইংলিশ ডেফিনেটলি আলাদা ক্লাস হবে, সবসময় যেরকম হয়। আচ্ছা, এক কাজ করি, আসো আমরা একটু রুটিনটা দেখে নিই। তোমরা রুটিনটা দেখতে যাচ্ছিলা, রুটিনটা একটু দেখে নিই। আমরা হচ্ছে ওই যে উদ্ভাসের ওয়েবসাইটে আসছি, সবসময় যা করি প্রোগ্রাম সমূহ রুটিন, তারপর হচ্ছে এই যে মেডিকেল পরবর্তী ঢাবি ক্র্যাশ কোর্স রুটিন ডাউনলোড করো, রুটিনে আমরা ক্লিক করি। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম যে ক্লাস শুরু হচ্ছে 10, 11, 12, 13, হইলো 14 তারিখ বন্ধ, দেন হচ্ছে 15 তারিখ তোমাদের সাবজেক্ট ফাইনাল। একটু কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা দেখো, সেম টু সেম ঢাকা ইউনিভার্সিটির মতো, ঢাকা ইউনিভার্সিটিতে যেরকম আসে কোয়েশ্চেনের প্যাটার্ন একদম ওইরকম। দেন কেমিস্ট্রির পর সবগুলো হচ্ছে ফিজিক্স ক্লাস। তারপর দেখো ম্যাথ যেহেতু বললাম আমরা ম্যাথটাকে একটু বেশি গুরুত্ব দিতে যাচ্ছি, ম্যাথ তোমার 8টা ক্লাস টানা না দিয়ে কি করলাম, 4টা ক্লাস দিয়ে হচ্ছে একটা এক্সাম। হ্যাঁ, ফার্স্ট পেপারে গুলা, এরপর আবার সেকেন্ড পেপারে 4টা ক্লাস করে সেকেন্ড পেপারের উপর এক্সামটা। যেটা বললাম, যেহেতু হায়ার ম্যাথ আমরা ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম এখানে হায়ার ম্যাথ কম পারে বা কম প্র্যাকটিস করা হয়েছে এরকম মানুষজন। আর ওই যে বায়োলজি, তোমরা আবারও বলতেছি, অবশ্যই যারা ভালো প্রিপারেশন নিছো মেডিকেলের জন্য, তাদের বায়োলজি সবচেয়ে ভালো প্রিপারেশনটাই নিয়ে থাকা উচিত। এই জন্য বায়োলজি লাস্টে 2টা ক্লাস হয়ে দেন হচ্ছে যে এক্সাম। এটা হয়ে গেল 6 তারিখ পর্যন্ত। দেন তোমাদের ঈদের আগে 6 তারিখ, 8 তারিখ আর 9 তারিখ ঢাকা ইউনিভার্সিটি স্পেশাল ফাইনাল মডেল টেস্ট হবে। আর 18 তারিখ, হ্যাঁ, যেটা হচ্ছে ঈদের পরে, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা তো 21 তারিখ, আর 18 তারিখ হচ্ছে তোমাদের ফাইনাল আরেকটা মডেল টেস্ট, যাতে তুমি সেটা হচ্ছে প্র্যাকটিস করে নিতে পারো। আচ্ছা, পেমেন্টের কথা জানতে চাচ্ছিলা। এখানে পেমেন্ট হচ্ছে 3,000 টাকা এই কোর্সটার। আর তোমরা কিন্তু যতটুকু বুঝলাম ম্যাক্সিমাম হচ্ছে আমাদের পুরাতন স্টুডেন্ট, যারা অলরেডি কোনো প্রোগ্রামে ভর্তি আসছো তাদের জন্য কিন্তু এই কোর্সটা হচ্ছে 1,000 টাকা একটা ডিসকাউন্ট আছে। ঠিক আছে? আর যারা হচ্ছে একদমই নতুন, উদ্ভাসের কোনো প্রোগ্রামেই আগে থেকে ভর্তি ছিল না, সেই সংখ্যাটা খুব কমই হওয়ার কথা। ইনফ্যাক্ট এখানে যারা আসছো আমাদের সাথে, সো তাদের জন্য হচ্ছে 3,000 টাকা। আর তুমি যদি আগে থেকে কোনো না কোনো ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম বলো, ভার্সিটি বলো, উন্মেষে ভর্তি থাকো, যেটাই হোক, তোমার জন্য এই কোর্সটা হচ্ছে 2,000 টাকা, 1,000 টাকা ডিসকাউন্ট আছে, এই আর কি। এটা বলতে ভুলে গেছিলাম। আহ আচ্ছা, হ্যাঁ, ক্লাসের কথা এটাই বললাম, ক্লাস কিন্তু ভাই 4টা সাবজেক্টের উপর, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি। এই জন্য এটাই বলতেছি যে তুমি কোনটা দাগাবা বা কোনটা তোমার টার্গেট, সেই অনুযায়ী তুমি ডিসিশনটা নাও। দেখো, আমি জানি কেউ কেউ হয়তো বাংলা ইংলিশ দাগাবা, সো তোমার জন্য আমি আমার সাজেশন কি হচ্ছে সেটা বলি। বাংলা দাগাবা ঠিক আছে, কিন্তু বাকি কোন সাবজেক্ট 3টা দাগাবা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যদি দাগাও বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি দাগাও, তুমি ওভাবে জাজ করে নাও না যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আসলে এখন কতটুকু পারো তুমি, বা তোমার কি ক্লাসগুলো দরকার নাকি। হ্যাঁ, এখানে হয়তো তুমি 4টা সাবজেক্ট যেহেতু ইংলিশ বা বাংলার জন্য আলাদা হয়তো হেল্প এখান থেকে এই কোর্স থেকে পাচ্ছ না, কিন্তু তুমি সেটা নিজে জাজ করে নাও যে তোমার আদৌ বাকি সাবজেক্টগুলোর হেল্প দরকার আছে নাকি। যদি দরকার হয়, ইউ আর ভেরি মাচ ওয়েলকাম। আর যদি মনে হয় যে না, আমি ইংলিশ সাবজেক্ট আমার হচ্ছে না, আমি তো ইংলিশ দাগাবো, তাহলে আমি বাকিগুলোও আমার পড়া দরকার নেই, তাহলে দরকার নেই। এটা টোটালি হচ্ছে তোমার উপর। এখন তোমরা যথেষ্ট বড় হয়েছো, ম্যাচিউর হয়েছো, অলরেডি কিছু ধাক্কা খেয়ে গেছো, হুম, কয়েকবার পড়ে গেছো, ব্যথা পাইছো, এখন নিজে উঠে দাঁড়াইতে হবে। নিজের যেই স্টেবিলিটিটা সেটা নিজেকে ডিসাইড করতে হবে যে না, আমি এই কোর্স করলে ভালো হবে, এই কোর্স না করলে ভালো হবে। ক্র্যাশ কোর্স নিজের জন্য বাসায় নিজের ক্র্যাশ কোর্স চালু করব, নিজে হচ্ছে রুটিন করে পড়বো, নিজের ঢাকা ইউনিভার্সিটি অনুযায়ী পড়বো, ওইভাবে নিজে ডিসাইড করো। এখানে একদম জোর করার কিছু নেই, তোমার উপরে। আচ্ছা, আহ এটা তোমরা যারা যারা ওই যে বিভিন্ন পেমেন্টের ব্যাপারে বা সিস্টেমের ব্যাপারে জানতে চাচ্ছ, আমাদের যেই হেল্পলাইন ওইটা তো খোলা থাকেই, ওখানে তুমি ফোন দিতে পারো। আর আসলে ওয়েবসাইটেও কিন্তু সব ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে? একদম যা যা কথাবার্তা বললাম আমরা, সবকিছু কিন্তু এই যে ডেইলি এক্সাম কিভাবে কি হবে, কতটা ক্লাস, কতটা সাবজেক্ট ফাইনাল 5টা, ফাইনাল মডেল টেস্ট 3টা, প্রিন্টেড ঢাবি প্রশ্ন ব্যাংক একটা, সব ডিটেলসে দেওয়া আছে। হ্যাঁ, আর ওই যে ভর্তি হওয়ার জন্য ক্লিক করবা এখানে। তোমরা তো ভর্তি হওয়ার ব্যাপারটা জানোই, তোমাদের আগের যে অ্যাকাউন্ট সেটাই, আগের অ্যাকাউন্টে যে জাস্ট নতুন কোর্স হিসেবে এটা অ্যাড করে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর এই তো, এটাই ছিল হচ্ছে আমাদের রুটিনের ব্যাপারে কথাবার্তা, আশা করি বুঝতে পারছো। আর আমার মনে হয় না যে বাকি রুটিন দেখানো দরকার আছে। যেমন দেখো, অনেকে ইঞ্জিনিয়ারিং এর কথা বলতেছিল, এই যে ইঞ্জিনিয়ারিং এর তো তোমাদের রুটিন, যেটা 2 দিন আগেও একবার মনে হয় আসছিলাম, দেখানো হয়েছে। এটার পরীক্ষা তো চলতেছেই। হ্যাঁ, তুমি যদি এই কোর্সে ভর্তি থাকো, পরীক্ষা দিতেছো, ক্লাসের দরকার নাই, তাহলে দরকার নাই তোমার ঢাবি কো ক্র্যাশ কোর্স, একদমই দরকার নাই। তুমি এইটাই দাও, মানে এমন না যে তুমি খালি অনেকগুলো কোর্সে ভর্তি হলে তুমি চান্স পাওয়া নিশ্চিত হয়ে যাবে। যতটুকু ওই যে কি জানি বলে,
বেশি খাওয়া যাতে না হয়ে যায়, যতটুকু হজম করতে পারবো ততটুকুই খাবো। যেমন তুমি যদি এখন ক্লাস করতে যে যদি মনে হয় যে না এই এক্সামগুলো আমি দিতে পারবো না বা এগুলোর প্রিপারেশন ঠিক নাই, তুমি ঠিক করে নাও না যে না আমার আবারও ক্লাসগুলো দরকার, ক্লাস করি। আর যদি মনে হয় যে না আমার তো পড়া হচ্ছেই, আমি জাস্ট এখন এক্সামগুলো দিব, তাহলে তোমাদের সবার জন্য আবারও বলতেছি, উন্মেষ বলো, ভার্সিটি ক বলো, ইঞ্জিনিয়ারিং বলো, যে যে প্রোগ্রামে ভর্তি আছো, তোমার কিন্তু যার যার প্রোগ্রামের মডেল টেস্ট চলতেছেই, ওগুলা দিতে থাকো রেগুলার। ঠিক আছে? এই তো, আশা করি মোটামুটি ম্যাক্সিমাম তোমাদের যে কনফিউশন বা কোয়েশ্চেনগুলো সেগুলো দূর করতে পারছি। এন্ড আজকে ভাইয়া যে কথাবার্তাগুলো বললাম, এই কথাবার্তায় তুমি হচ্ছে, আমি আবারও বলতেছি যে ওভারঅল প্রোগ্রাম রিলেটেড কথাবার্তা ছাড়াও তোমাকে কখন কি পড়া উচিত, কিভাবে নিজের প্ল্যানিংটা এখন থেকে করা উচিত, সেই গাইডলাইন আশা করি তুমি পাইছো, বা আশা করি একটু হলেও তোমাদেরকে হেল্প করতে পারছি। এখন বাকিটা তোমার দায়িত্ব, যে দিন শেষে তুমি টোটাল যেই এখন পর্যন্ত যে ব্যর্থতাগুলো আসছে সেগুলা নিয়ে কি সামনে আরো লং টার্ম, যেটা লং রান কথা বলি লাইফের, সেখানেও কি সেটা কন্টিনিউ করতে চাও, নাকি সেটাকে আপাতত ফেলে রেখে সামনে যে কোনো জায়গায় তুমি চান্স পেয়ে একটা ভালো কিছু করতে চাও? তোমার টার্গেট যেটাই হোক না কেন, লাস্ট একটা কথাই বলি, যে অনেক সময় যেটা হয়, অনেকে আমরা ভালো ভার্সিটিতে যে ঢুকেও হয়তো ভালো রেজাল্ট করতে পারলাম না, কিন্তু তুমি যদি যে কোনো একটা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি হোক, ডেফিনেটলি বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি, ঠিক আছে, ডাক্তার হওয়ার স্বপ্ন হয়তো তোমার আলাদা ছিল, সেটা আমি রেসপেক্ট করি। যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন, সেটার ইমোশনটা সেই বুঝবে, ডাক্তার হওয়ার ইমোশনটা সেই বুঝবে, ওইটা হয়তো তোমার জায়গায় ঠিক ছিল। কিন্তু এখন একটু আবার বাস্তবতায় ফিরে আসি, ডেন্টালের জন্য ডেফিনেটলি ট্রাই করো, যদি পরীক্ষা হয় ওইটার জন্য নিজেদের মতো ট্রাই করো। বাট ওই যে অল্টারনেটিভ খোলা রাখা, যে আমি সব জায়গায় এক্সাম দিব, আর কোনো না কোনো জায়গায় আমি চান্স পাওয়ার চেষ্টা করব। র্যাঙ্ক করে রাখো, লিখে রাখো, যে আচ্ছা ক্রস দিবা একটা একটা করে, মেডিকেল হয় নাই ফাইন, ডিউ হওয়া লাগবে, ডিউ হয় নাই জেইউ হওয়া লাগবে, জেএনইউ হওয়া লাগবে, বা গুচ্ছ হওয়া লাগবে। এভাবে নিজেকে প্রিপেয়ার করো, যেটাই করবা প্ল্যান করে করবা। আর আরেকটা কথা, পার্সোনাল এক্সপিরিয়েন্স, সামনে তো রমজান মাস চলে আসতেছে, আর এক সপ্তাহ পরই রোজার সময় হচ্ছে একটু তোমার মানে আমাদের শিডিউল তো একটু এদিক সেদিক হয়, ঠিক আছে? তো শিডিউলটা একটু নিজে থেকে ঠিক করে নাও, যে কিভাবে তুমি টাইম দিবা। তুমি কি ওই যে অনেকে, আমি একটু বলেই দিই, অনেকে হয়তো সেহরি পর্যন্ত পড়ে একদম, এরপর সেহরি টেরি করে ফজরের নামাজ পড়ে এরপর হয়তো তুমি ঘুমাবা, অনেকে হয়তো রাতের টাইমটা প্রিফার করবা, আবার অনেকে হয়তো ওই যে ভোর পর্যন্ত মানে রাতে ঘুমিয়ে একদম মানে সেহরির পর থেকে ফজরের নামাজ পড়ে এরপর পড়াটা শুরু করবা। যেমনই হোক না কেন, রমজান মাসে একটু শিডিউল তো এদিক সেদিক হয়, প্রথম এক দুদিন একটু কষ্ট হবে, সেটা একটু প্ল্যানটা করে রাখো, নিজেকে সাইকোলজিক্যালি প্রিপেয়ার্ড রাখো যে না পড়বো। আর আরেকটা কথা বলি, আগে নিজের যে সামর্থ্য ছিল সেটা এখন বাড়াও, নিজেকে একটু রাফ করো, টাফ করো। যদি আগে তুমি 10 ঘন্টা পড়ে থাকো মেডিকেলের জন্য, দেখো 10 ঘন্টা পড়ে তো হইলো না, তাহলে কি করবা? এখন তুমি 12 ঘন্টা পড়ো, 14 ঘন্টা পড়ো। যদি 15 ঘন্টা পড়ে মনে হচ্ছে যে না আমি 15 ঘন্টা পড়ে হয় নাই, 16 ঘন্টা পড়ো। মানে নিজেকে কোনো লিমিটেশনের মধ্যে রাখো না। আর হ্যাঁ, এটা বলতেছি না যে পড়তে পড়তে ভাইয়া শহীদ হয়ে যাও, বাট কষ্ট করতে হবে সবকিছু মাথায় রেখে। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। 10 তারিখ থেকে তো কেমিস্ট্রি ক্লাস শুরু হচ্ছে, আশা করি তোমাদের সাথে কেমিস্ট্রি ক্লাসগুলোতে দেখা হবে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। যেহেতু অনেকে আমরা অসুস্থ হচ্ছি আশেপাশে, আহ, যে শনাক্তর হারটা সেটাও বেড়ে যাচ্ছে, তোমরা নিজেরাও সুস্থ থাকার ট্রাই করবা, বাসার মানুষজন যাতে সুস্থ থাকে। কারণ ওই যে একটা ব্যাপার থাকেই যে বাসার মানুষজন সুস্থ না থাকলে তোমার পড়াশোনায় মনোযোগ একটু এদিক সেদিক হতে পারে। আর অনেকে একটা জিনিস নিয়ে কমপ্লেন করো, যে হয়তো মানে বিশ্বাসটা আশেপাশের মানুষের জন্য পাচ্ছ না, এই টাইপ ঘটনা ঘটে থাকে, খুব স্বাভাবিক। যে আমরা সবাই দিন শেষে চাই যে বাসায় থাকি, বাসার মানুষজন একটু মোটিভেট করবে। যতই আমি লাইভে এসে তুমি আমাকে চিনো না, হ্যাঁ, জানো না, আমি লাইভে এসে তোমাকে 1-2 মিনিট বলে দিলাম তুমি পারবা বা পারতেই হবে, ওইটা এক জিনিস। হ্যাঁ, ওইটা মোটিভেশন, ওকে, ওইটা এক টাইপের মোটিভেশন, বাট দিন শেষে হচ্ছে যে নিজেকে নিজের মোটিভেশনটা দেওয়া, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বাসায় হয়তো একটু বকা টকা খাচ্ছ, এটা চিন্তা করে নাও যে বকা কি তুমি আগামী 1.5 মাস পর বা 2 মাস পর তখনও খাইতে চাও নাকি? ঠিক আছে? বা এই মন খারাপটা কি তখনও রাখতে চাও নাকি? যদি না হয়, যদি মনে হয় যে না ভালো করতে চাই, তাহলে ওইভাবে পড়তে হবে আর কি। আর যে কথাটা বলতেছিলাম যে তোমরা সুস্থ থাকো, দোয়া করি। আর আমার জন্য দোয়া করবা যাতে আমি সুস্থ থাকতে পারি। ইনশাল্লাহ ক্লাসে তো দেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। এনায়েত ভাই, শোন, হ্যাঁ কিছু মিঠুন, বলবেন নাকি? সে- না না, নাকি শেষ শেষ করে করে দিন? দাও। হ্যাঁ, শেষ ঠিক করে আছে দাও। ভাই, ঠিক আছে দীপ্র ভাই, তাহলে আল্লাহ হাফেজ।
আমার আবার বেশি হয়ে গেলে হ্যাং হয়।